শুরু হয়ে গেল ভূতাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনারা অনেকেই শুনছেন জানি, আমরা সরাসরি কথা বলবো তার সাথে এবং পুরোটাই পরিচিত হব তার সাথে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে। হ্যালো লিসনার, আমার নাম জিনাত খান। আমি সৌদি আরবিয়া জেদ্দা থেকে এসেছি, আর রিসেন্টলি বাংলাদেশে ভিজিট করতে আসি। ওটা এভরি 2 ইয়ারে করি। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। রাইট। সো ঘটনাটা হচ্ছে 2008 আর 7-8 এর দিকে, যখন আমি সামার ভেকেশনে ঘুরতে বাংলাদেশে আসি। সো আমরা ঘুরতে আসলে আমার নানু বাড়ি থাকি আর কি। সো আমরা আসলাম, আর ওখানে আমার খালারাও ইন্ডিয়া থেকে আসেছেন, খালুরা ওনারা দুই ফ্যামিলি আসছেন, ইন্ডিয়াতে থাকে। তো আমরা গেট টুগেদার করলাম সবাই। মানে ওনারা তো ইন্ডিয়াতেই থাকে না? হ্যাঁ, ওনারা ইন্ডিয়ার আর কি থাকেন আর কি। সো ওনারাও আসছেন, ওনাদের সাথে দেখা করলেন। সো রাত্রে যেহেতু অনেক গেস্ট, আমরা সবাই একই রুমে ঘুমাইতাম। সো একদিন হঠাৎ রাত 3টার দিকে আমি আমার খালুর সাথে খাটে ঘুমাচ্ছি, আর নিচে আমার আব্বু আম্মু, আমার ভাই আর আমার মামা সবাই নিচে ফ্লোরে ঘুমাইছিল। সো আমি ওনার সাথে রাত্রে খাটে ঘুমাইছিলাম। তো হঠাৎ করে রাত মিডনাইটের সময় দেখি উনি আমার গলা চাপে ধরছেন। আপনার খালু? হ্যাঁ, আমার খালুটা গলা আমার চাপ ধরছেন। সো আমি হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখি, ও মাই গড, এটা কি? সো ওনার দিকে তাকালাম, তিনি চোখ বড় বড় করে আর অনেক জোরে হাসলেন। হাসার পর আর কি আমি মানে গলা টিপার কারণে আমার ঘুমটা ভাঙে যায় আর কি। সো আমি ওটা দেখে অনেক ভয় পাই। তো দেখে আমি সরাসরি নিচে ফ্লোরে লাফ দিয়ে দিই, আর যাই আমার মামার পায়ের উপরে পড়ে আর কি। তারপর আমি সেন্সলেস থাকি 10-15 মিনিটসের মতন। তারপর আমার আম্মু আসে, আমাকে উঠাইলেন। সবাই উঠাইলো, কি হলো। সো আমি এতটুকু বললাম কি আমি আম্মুর পাশে ঘুমাবো, আর আমি ডিটেলে যাইনি হয়েছে কি আর কি। তো সকালবেলা উঠলাম, তো সকালবেলা উঠে সবাই আমাকে ঠাট্টামি করতেছে আর কি, মনে করছে কি যে হতে পারে কোনো নাইট মেয়ার দেখছি, এই জন্য আর কি আমি এভাবে করছি। মানে আমি এটা বিশ্বাস করতে লাগলাম। তো তার ঠিক 1 সপ্তাহ পর আমার খালুর ফ্লাইট থাকে, উনি কলকাতায় থাকেন আর কি। 1 সপ্তাহ পর কলকাতার ফ্লাইট থাকে আমার বাসা। সো খালা থাকে যান 1 সপ্তাহ উনি নানানদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। তো আমি আর কি খেলতেছিলাম আর কি। ওনার ফ্লাইট উনি যেদিন গেছেন ওই দিন দুপুরবেলা আমি খেলতেছি। তো আমাকে খালা ডাকে বললো, জুনায়েদ এদিকে আসো। আমি গেলাম, যাওয়ার পর আমাকে বললেন কি, তুমি যে জিনিসটা দেখছো জুনায়েদ রাত্রেবেলা, ওটা কিন্তু সত্য। হাই প্রিয় লিসনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। আমি বললাম কি, আমি তো কিছু বুঝতেছি না, তুমি ছোট ছিলাম, এত বুঝতাম না। তো আমি বললাম আপনি আপনার কথাটা বুঝিনি আর কি সঠিকভাবে। তো খালা বললেন কি, তোমার বাসা যারা বড়রা আছে ওদেরকে ডাকো। তো আমি আমার আম্মু, আমার নানা নানি সবাই ডাকলাম আর কি। ওনারা আসলেন, আসার পর ওনাদেরকে বললেন কি, জুনিয়র যেটা রাত্রে শেষ করছিল ওটা কিন্তু অনেক সত্য। আচ্ছা। তারপর তো ব্যাপারটা আর কি আমরা বুঝলাম। তো উনি কাহিনীটা বললো, এটা হচ্ছে কলকাতায় কাহিনী যেটা হয়েছে আর কি, সেটাই মূল ঘটনা আর কি, যেখান থেকে স্টার্ট হয় আর কি। সো খালো একদিন মিষ্টির দোকানে যায় আর কি। এটা ইন্ডিয়ার খুব ফেমাস মিষ্টির দোকান। প্রত্যেকটা ব্রাঞ্চ এদের প্রত্যেকটা সিটিতে, দিল্লি বম্বে, চেইন শপ আর কি। এটা খুব ভালো একটা চেইন শপ, ওদের অনেক ফ্র্যাঞ্চাইজ আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো ওখানে গেলেন, তো যাওয়ার পর বসলেন, মানে 2টা চেয়ার থাকে। আপনারা সবাই জানেন সাধারণত কি যে মিষ্টির দোকানে জিনের অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে আর কি, যেটা সাধারণত বলে। আমরা কিন্তু ভূতাশ্রমে এর আগে এরকম ধরনের কথাটা বলেছি, পুরান ঢাকা বা বিভিন্ন জায়গায় এরকম আছে। আর সবচেয়ে অবাক ব্যাপার যেটা রাত্র ভাই, যে মিষ্টির দোকানটা রাত যদি সারাদিনে কোনো ফেল না করতো, রাত 3টা পর্যন্ত খোলা থাকতো আর কি। কে আসতো মিষ্টির দোকানে, কে টাকা রেখে যেত, কে মিষ্টি নিয়ে যেত, মিষ্টি শেষ হয়ে যাচ্ছে, দেখতেছে চোখের সামনে। দারোয়ানরা দেখতো, বাট ওখানকার ওনারা কিছু করে না, যেহেতু বিজনেস ওরা একটু বেশি একটু অ্যাভয়েড করতো আর কি। তো এরকম অনেক মানে মিষ্টির দোকান রিলেটেড অনেক ইয়ে আছে আর কি। তারপর আর কি আমার খালু, তো ওখানে 2টা চেয়ার থাকতো। আপনি অনেক সময় নোটিস করবেন চেয়ারটা ছিল বাথরুমের পাশে, স্টাফ বাথরুমদের যারা। আমি আবারও বলছি, বাথরুমের পাশে কিন্তু চেয়ারটা ছিল। এটা কিন্তু মানে এটা একটা অবাক ব্যাপার। তো খালু কি হইলো জানি না, উনি ওই চেয়ারে গিয়ে বসলেন আর কি ওই দিন। তো বসার পর 10-15 মিনিট বসলেন। তো হঠাৎ করে 2-3টা স্টাফ মেম্বার আসে, উঠাইলো ওনাকে। ওরা এখানে উঠেন, এখানে খুব খারাপ জায়গা, এখানে বসা নিষেধ,
লোকাল মানুষদের। তো উনি বলে লোকাল মানুষদের চেয়ার এখানে রাখছেন কিসের জন্য, কিছু বলে না ওরা, বলে আপনি বাসায় যান। বাসায় আসার পর যেটা পজিশনটা হয় আর কি, বাসায় যাওয়ার পর খুব অবাক ব্যাপার রাসেল ভাই, অনেক জ্বর হয়। জ্বর হওয়ার পর রুম বন্ধ করে রাখতেন, আলো কোনো ধরনের আলো নিজের গায়ে সূর্যের লাগাতেন না, আর খালি বাথরুম যেতে আসতেন, বাথরুম যেতে। আর 2-3 কিলো ভাত বলতেন পাকানোর জন্য, আর উনি 2-3 কিলো ভাত একা খাই নিতেন। তো ব্যাপারটা দেখে 2-3 দিন দেখতে 2-3 কিলো চালের ভাত খাওয়া কিন্তু অনেক কঠিন অনেক ব্যাপার। কঠিন। তো এটা 1 কিলো খেলে একটা কথা, সেটাই বাট 2-3 কিলো ইটস নট নর্মাল। 10 জনের খাবার আমি খাচ্ছি। হ্যাঁ, এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার। সো বেসিকলি ওনার আম্মা দেখে বলে ও জ্বরের ব্যাপারে তো এত খাওয়া, তো মানে আমি বুঝতেছি না, এটা তো এত এরকম হওয়ার কথা না। তো প্রত্যেকদিন আর ওনার একটা চিন্তন ছিল রাসেল ভাই, প্রত্যেকদিন রাত্রে উঠে কাঁদতেন, আচ্ছা, কিছু কিছু রাতে কাঁদতেন, কিছু কিছু রাতে হাসতেন, অ্যান্ড অল দ্যাট। এরকম একটা সিমটমস দেখা পড়তো, খালি রুম অন্ধকার করে থাকতো, সিকলি বিয়েছিলেন। তো এই আর কি রাসেল ভাই। তারপর একদিন রাত্রে তো থার্ড নাইট যেটা হয়, প্রসেশন থার্ড নাইট যেটা হয়, বাট খালু ঘুমায় খালার পাশে। তো খালু রাত্রে 3টা-4টা দিয়ে উঠে এক ধরনের উইয়ার্ড কান্না করছেন, একা একা। একা একা শুয়ে শুয়ে কান্না করছেন, আর হাত দিয়ে কিছু সরাচ্ছেন, অ্যাজ ইফ কোনো বিড়ালের আওয়াজ করছেন, অ্যাজ ইফ কোনো বুকের উপর কোনো বিড়াল করছে। তো এরকম করতেছে। তো খালা উঠলেন, উঠে বললেন কি কি ব্যাপার, তুমি মনে হয় রাত্রে খারাপ স্বপ্ন তো দেখো প্রত্যেকদিন রাত্রে, তুমি এক কাজ করো, আল্লাহ আল্লাহ করো। আচ্ছা, নামাজি মানুষ। নামাজি মানুষ, দুজনই নামাজি মানুষ আসে ভাই। তো উনি বললেন আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে মনে করো, ইনশাআল্লাহ তোমার ইয়াটা দূর হয়ে যাবে। তিনি উঠে বসে গেলেন, বসে ওনার দিকে তাকে অনেক হাসলেন। হাসার পরে বলতেছে কি ব্যাপার হাসতে, मैं मुस्लिम थोड़ी ना हूँ, মানে এটা মানে হচ্ছে আমি কি মুসলিম নাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চাচার মুখ দিয়েই বলছেন এই কথা। আর মানুষ নামাজি মানুষ মুখ যদি দিয়ে, হ্যাঁ। যদি এরকম কথা বলে নামাজি মানুষ, জানেন তো ব্যাপারটা weird। এটাই। আচ্ছা, আমার খালা উইয়ার্ড, মানে এই জিনিসটা দিয়ে খুব উইয়ার্ড ফিল করলেন। সরাসরি গিয়ে লাইট জ্বালেন ভয়ের চোটে, লাইট জ্বালানোর পর খালা বসে আছে। তো যখন হিপনোটিজমে হয়, যেমন মানুষের একটা ধ্যান থাকে, যেমন একটু ভাঙে গেলে একটা কোনো কিছু থেকে বেরিয়ে আসার পরে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নর্মাল হয়ে গেলেন হঠাৎ করে। বলে কি ব্যাপার, তুমি লাইট জ্বালালে, লাইট বন্ধ করে, আমি ঘুমাবো, কালকে আমার অফিস আছে। আচ্ছা। তো খালা বললেন না, তোমার তো আমি মাত্র তোমাকে কি জিজ্ঞাসলাম, আল্লাহরে জিকির করতে বললাম, আল্লাহ সূরা পড়তে বললাম, তুমি তো পড়লা না, তুমি বলতেছো আমি মুসলিম নাকি। খালু বলে এটা কি বলো, আপনি কত, কালু বলে ঘুম, আমার কালকে অফিস। সো খালা বলে তুমি তো 3 দিন ধরে অফিস যাচ্ছ না, আজকে কত তারিখ, বলে আজকে 29 তারিখ। কিন্তু বলে না আজকে 26 তারিখ, আজকে তো আমার অফিস যাওয়ার কথা। তো তুমি 3 দিন ধরে অফিস যাওনি, আর তোমার জ্বর অনেক এইতে। তো খালু বুঝে গেলেন কি মিষ্টির দোকানের কিছু। তো খালু বুঝে, ঠিক আছে তুমি এক কাজ করো, লাইটটা বন্ধ করো। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। এই কয়েকদিন তো উনি ম্যাক্সিমাম সময় এরকম ঘর অন্ধকার করে থাকতেন, লাইট সহ্য করতে এনার কোনো পারতেন না। মানে হুঁশ নেই আর কি। আচ্ছা, এই কয়েকদিন সেরকম অবস্থার মতো ছিলেন। তারপরে তারপর হঠাৎ করে এই 3 দিন পরে উনি মানে বলা যেতে পারে যে পুরোপুরি সুস্থ। আচ্ছা, তারপরে কি হলো? তারপর বললো কি লাইট বন্ধ করো, ওই জিনিসটা যদি আমার বলে কোনো খারাপ জিনিস থাকে ও আসবে, এই ঘরে আসবে, এই ঘরেই আসবে। ঠিক রাসেল ভাই, যেহেতু খালা বলেছেন, উনি তো অনেক মানে অনেস্ট একটা পার্সন। সো উনি বলে উনি ক্লিয়ারলি দেখতেছেন একটা শ্যাডো আসছে। ওনার শ্যাডোটার পা গরুর পা বা ঘোড়ার পা যেরকম হয়, আর ওনার একটা টেল ছিল, মানে ক্রোকোডাইলের যেরকম টেল হবে, মানে লেজ। হ্যাঁ লেজ আর কি, কুমিরের আর কি লেজ টাইপ। আর একটা শিং ছিল, কোনো চোখ নাই, কিছু নাই, আর হাতটা আর কি উইয়ার্ড, কিন্তু মানে চোখ তো কোনো কিছু ছিল না। দেখতেছেন না, সামনে দাঁড়ায় আছে, দুজন নামাজি মানুষ। হুম। সো অনেকক্ষণ এরকম দেখার পর খালা তো একদম শক, কি বলবো কিছু বুঝতেছে না। তো ওর খালু বলে কি তুমি কি চাও আমার থেকে, ও কিচ্ছু বলতেছে না। ওই যে স্পিডটা, মানে স্পিড বলবো না, ওই হিন্দু জিনটা যে বলতেছে সোজা সোজা, ও না খালুকে বলতেছে কি তুমি ঘুমায় পড়ো, তুমি ঘুমায় পড়ো। সো খালু বলতেছেন কি যে তুমি কে, কোথায়। তো এরকম কথা বলতে বলতে ওই জিনিসটা পালায় যায়, এই রুম থেকে ওই রুম করে, আবার খালু ওনার পিছে পিছে যায়, এবং খালু ওনার পিছে পিছে যাচ্ছেন আর কি, আবার এই রুম থেকে পালায় পালায় পড়তে, মানে এরকম অনেক ধরনের মানে একসঙ্গে দেখছে, একসঙ্গে দেখছেন। আর দুজনই নামাজি মানুষ আর কি। তো দেখছেন, দেখে বেসমেন্টে পালাইছে, বেসমেন্টে পালে হঠাৎ করে জানি একটা স্মোক হয়, হ্যাঁ
মানে ওই জিনিসটা স্মোক হয়ে পালাই গেল আর কি, মানে লাইক রান ওয়ে করছে আর কি, উড়ে আকাশে হয়ে গেল স্মোক হিসাবে আর কি। তারপর ওইগুলি দেশে দোনোজনই শখ, এটা কোনো মানে নর্মাল মানুষের কাছে এত নামাজ পড়ে আমরা এটা তো কোনো হওয়ার কথা না কোনো। তারপর হইছে রাসেল ভাই কলকাতায় হাওড়া ব্রিজ আছে একটা, হাওড়া ব্রিজের ভেতরে অনেকেই জানেন নিশ্চয়ই, ওই পিছনে ওখানে অনেক বস্তি আছে, ওখানে বস্তিতে একটা ফেমাস পাগল আছে, পাগল যে কলকাতা অনেকেই শুনছেন নিশ্চয়ই, জানেন মানে যারা ওই এলাকার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ওনারা নিশ্চয়ই জানে, এটা খুব ফেমাস এটা। সো ওই পাগলের কাছে গেলেন খালা, কি যা বললেন কি আমাদের বাসায় এরকম ধরনের হয়েছে আমার হাজবেন্ডের সাথে, আপনি কি করে, আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি বা আমরা কোনোদিন, উনি ভাবছেন ব্ল্যাক ম্যাজিক। তো ওই জিনিসটা পাগলটা বললো কি চল আমাকে নিয়ে চল ওই মিষ্টির দোকানে নিয়ে চল, মিষ্টির দোকানে নিয়ে আসলেন খালা। অনেকক্ষণ দাঁড়ালেন, দাঁড়ায় বললেন কি তোর স্বামীর উপরে হিন্দু জিন অসর করছে, ওর উপরে একটা প্রজেস করছে আর কি। সো বেসিক্যালি এটা শোনার পর খালা তো আর কি মানে তো খালা বলতেছেন সলিউশন কি, তো বলে এটা কোনো সলিউশন নাই, এটা একটারই সলিউশন, হাজ করতে হবে। তো খালা না মন খারাপ না করে বলে ঠিক আছে আমি আরো অনেক অনেক ধরনের মোল্লা টাইপ বা অন্য আরো অন্য করো যারা হুজুরদের বা যাদেরকে ধরলেন আর কি, যারা এই প্যারানর্মাল নিয়ে যারা ডিল করে আর কি এক্সোটিজম করবে কিনা ভাবছে। সো ওই পাগল এটাও বলছিল, ইভেন রাসেল ভাই ভুলে গেছিলাম, দ্যাট এই জিনিসটা তোর হাজবেন্ডকে সবসময় বিরক্ত করবে না, ঠিক আছে, আসবে মাঝে মাঝে আসবে, তোরা টের পাবি না, এভাবে বসে তুই করে বসছিল উর্দুতে আর কি। তখন খালা বললেন কি যে আচ্ছা ফাইন, কোনো মানে উনি শখ আর কি, উনি কি বলবেন, অনেক মোল্লাদেরকে নিয়ে গেল, ওর মোল্লা আছে এক্সোটিজমও করছে, কিছু কিছু মোল্লা যার কোনো নেই, সলিউশন নাই, কোনো আউট ওয়ে নেই, ওই পাগলটা বলে দিছে হাত করা ছাড়া কোনো সলিউশন নাই ওটার। তারপর তো অনেক বড় একটা প্রবলেম, এরকম করে অনেকদিন থাকলো। তারপর এই কাহিনীটা আর কি এখানে শেষ হলো আর কি। বাট খালা বলেন কি তোমার আঙ্কেলের উপরে কিছু পজেস্ট করা আছে। সো ওই দিন রাত্রে রাস্তাতে আমি এটাই ফেস করছিলাম। সো আমরা সবাই বাসায় টেনশন নানানানি কি আমার উপরে কোনো পজিশন কি, আমার উপর কোনো পজিশন বা আমার সামথিং আমার বিহাইন্ড আছে নাকি। সো অনেক আমারও একটু ঝাড়ফুঁক করলো আর কি, নর্মাল যেটা, কিন্তু আমার কিছু উপর আলহামদুলিল্লাহ কিছু হয়নি। বাট যেটা হয়েছে রাসেল ভাই, দ্যাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ওই জিনিসটা বাংলাদেশে যখন খালা চলে গেলেন কিছুদিন পর আমাদের ঘরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হলো। তার মানে ওই জিনিসটা এখানে, হ্যাঁ ওই জিনিসটা আর কি মাইগ্রেট করে, যেটা খুব একটা উইয়ার্ড বিষয়, আমি তো বিশ্বাস করতে চাচ্ছিলাম না, বাট এটা কিন্তু যতক্ষণ নিজের বুড়া নানানিরা দেখছেন তো অবভিয়াসলি কিছু রিয়েলি মিন করে দেখছেন। সো রাত্রে হয়তো রাসেল ভাই দ্যাট মার্বেল নর্মাল যেটা হয়, মার্বেল ফালাই দিল, দৌড়াদৌড়ি, তারপর কান্দাগাতি লাইক আওয়াজ, কান্দার আওয়াজ শোনা যাচ্ছে, অনেক ধরনের কান্দা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আছে যে মন্তর, ইভেন আপনি যদি বাসাটায় যান মন্তর পড়ে জিনিসটা এবং শোনা যায়। আমার নানির কানে অনেকবার আসে মন্তর পড়ে যায়, এভাবে অনেক ধরনের ট্রাবল করে। আর সবচেয়ে ওয়েট বিষয় হচ্ছে কান্দার আওয়াজ অনেক, আমার মামারা সবাই কেস করতে ওই কানটা। তারপর তো আমাদের ঘরে থাকা মানে হারাম হয়ে যায়, ওই ঘরে থাকা ইম্পসিবল হয়ে যায়। ঘর সবসময় ওখানে থাকেন, যে কয়দিনের জন্য আসতেন সে কয়দিন। আমরা এই বাসায় 8 বছর ছিলাম, রাইট। ওনার খালু দেওয়ার পর থেকে এই কাহিনী হলো। তো যখন এই প্যারানর্মাল হইতো তখন আমরা ভাবছিলাম কি খালাকে একটু ফোন করে জানাই। তো খালা বললেন যে আমরা যা ফোন দিতাম না, আমরা অনেক হুজুর মোল্লাদেরকে মানছি, কোনো কিছু হলো না, জুড়ে বলে ঘর বন্দি করা, ওটা কোনো কাজে ছিল না। তো আমরা ভাবছিলাম কোনো ব্ল্যাক ম্যাজিক করলো নাকি, নাথিং, ওদের কোনো ট্রেস পাচ্ছিল না আর কি, খুব ডিফিকাল্ট বিষয়। সো পাগলের কাছে গেল আর কি আমার খালা কলকাতায়, আমার খাম্বা ফোন করার পর। সো গেলেন, ওই পাগলটা হাসতেছে ওনাকে দেখেই, হ্যাঁ ওনাকে দেখে অনেক হাসতেছে। তো খালা বললেন কি ব্যাপার আফাস কি রে, মানে ওরা বলে কি আপনি হাসতেছেন কেন। তো ওই পাগলটা সবাইকে তুই করে বলতো। ও বললো কি যে তুই জানিস তোর হাজবেন্ডকে ছাড়ে দিছে। খালা একটু বিয়েড হবে কেন, এটা কি করবে কথা, বলে হ্যাঁ এখন থেকে তোর বাবা মার বাসা পছন্দ হয়েছিল, এবং সে না জেনেই সব বলে দিচ্ছে। হ্যাঁ এটা উইয়ার্ড বিষয়। তো এখনো রাসেল ভাই অ্যাপার্টমেন্টটা এখনো এমন অবস্থা আছে, মানে ভাড়া টাড়া দেওয়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু হয়নি। বাট আপনি বলে যে 2 উইক পর পরই মানে যারা থাকতে এসছে তারা, আর যেহেতু আপনারাও দেশে থাকেন না, আপনারা দীর্ঘদিন ধরে দেশে থাকেন না, ওটা পড়ে আছে, তো এখনো মানে ওই সমস্যাটা চলছে। আমরা অনেক খুঁজছি, অনেকে থাকতে 1-2 মাস,
বাট ওরা পরে আর থাকতে চায় না আর কি। বাট রাসেল ভাই উইয়ার্ড জিনিস যেটা ওখানকার আপনি যেটা শেষ করবে ওই জিনিসটা আপনাকে ট্রাভেল করবে না, বাট যে যদি একটা ইশারা বা একটা ট্রেস পায় যে কি যে আপনি এখানে থাকবেন, তখন ডিস্টার্ব করা শুরু। তখন ডিস্টার্ব করা শুরু করে দেয়। আপনি যদি যান 3 রাত থাকে তো নো বিগ ডিল, দ্যাট ডাজন্ট ট্রাভেল দ্যাট মাচ, বাট যখন জিনিসটা শুরু হয় তখন আর কি থাকা তখন ঝামেলা উচিত। হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার সেই খালু, যিনি হয়তো আপনি বলছেন আপনার খালা এবং খালু, তারা হয়তো শুনছেন আমাদেরকে ফুপি হ্যাঁ, অ্যাপ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ঘটনাটা আসলে অনেক জোশ ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে উনি পরে হজ করেছিলেন তো, হ্যাঁ রিসেন্ট 2-3 ইয়ার্স আগে উনি হজ করেছিলেন। মানে হজ করার পরে তারপরে কি সেই প্রবলেমটা আসলে দূর হয়েছে? ওই প্রবলেমটা তো যখন বাংলাদেশ থেকে গেছেন তখনই তখনই দূর হয়ে গেছে। ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার ওইখানেও কিছু ফ্রেন্ড যারা আসলে বাঙালি নন, তারাও শুনছেন, কারণ আপনার ওখানে বেড়ে উঠেছেন, আপনি ওখানে বড় হচ্ছেন, আপনি বললেন যে ভেরি কমফোর্টেবল ইন স্পিকিং আরবিক। রাইট। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি ওদেরকে কিছু বলতে চান, হ্যাঁ, 1-2 লাইনে যদি একটু বলতে চান, যারা হচ্ছে অবাঙালি হওয়া সত্ত্বেও আপনি এখানে এসছেন বলে হ্যাঁ। শুনছে, তো এটা তারা অবশ্যই তার কিছুটা বলা উচিত। তবে আমাদের সবার পক্ষ থেকে থ্যাঙ্কস দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। السلام عليكم الوطني التودية. أنا محمد جناد من هناك. عدنان كيف الحال حبيبي؟ نشوف ممكن تشوف الراديو فورتي إن شاء الله. بعدين أنت أنا بقول يعني أنا ترانسليت بعدين يسوي هذا يعني. লাস্ট পার্টটা বুঝতে পেরেছি, ট্রান্সলেট মানে আমি একটা ট্রান্সলেট করবো আর কি। আচ্ছা, এখানে এটা যাই হোক, আমি আপনাকে অফ এয়ারে বলবো যে কেন বলছি, মানে কিছু কিছু শব্দ শুধুমাত্র পরিচিত হলে এটা মজার একটা ঘটনা আছে, সেটা আমি পরে বলছি। আমাদের এইখানে দেখতে পাচ্ছি মৌসুম ইসলাম SMS করেছেন আমাদের হিমেল চৌধুরী গাজীপুর থেকে, রিয়েলি অসম শো। এবং তিনি বলছেন যে আচ্ছা, তিনি আর কোনো প্রোগ্রাম শোনেন, প্রোগ্রাম সব শুনতে হবে, রেডিও ফুর্তি মানে ফুর্তিও থাকছে, ফুর্তি সব প্রোগ্রাম শুনতে হবে। জয় আমাদের লিখেছেন যে পড়া শেষ করলাম, ভূত FM শুনবো বলে। ওকে, আমাদেরকে দিতে পাচ্ছি FM খোকন SMS করেছেন, ফানি সিলেট থেকে। জুয়েল আমাদের SMS করেছেন, হাফিজুর SMS করেছেন, জুয়েল এবং হাফিজুর। আল মাহফুজ মিপুল আমাদের SMS করেছেন ঝিনাইদহ থেকে। হিমেল চৌধুরী গাজীপুর থেকে SMS করেছেন, ইটস রিয়েলি অসম শো। আচ্ছা আমাদের উনি আবারও SMS করেছেন। চন্দ্র আমাদের SMS করেছেন, আই লাইক ভূত FM। আমাদেরকে এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে সূর্য এবং স্টেশন রোড তেজগাঁও থেকে তিনি SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন পিউল রহমান বাগেরহাট থেকে। দীপ্ত আকাশ আমাদের SMS করেছেন মিরপুর 2 থেকে। আমাদের SMS করেছেন সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। আমাদেরকে এছাড়াও আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাখিদের লাইনে 40 নাম্বারে। এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকেও কিন্তু আজকে আমি অনেকেই দেখতে পাচ্ছি লিখছেন, এবং গতদিনের ক্ষেত্রে আজকে অনেকেই অনেক ভালো রেসপন্স করছেন। এবং তো আরেকটা জিনিস আমি বলছি, হ্যাঁ, sure. মানে কেন না আমরা বাসাটা ভিজিট করতে পারি? আচ্ছা, আমরা চেষ্টা করবো, সেটা অবশ্যই আমরা চেষ্টা করবো যে একটু সেই বাসাটা যদি ভিজিট করা যায়, এবং খুবই ভালো হয়। এখনো তো খালি আসতো তাই না বাসাটা? হ্যাঁ, এখনো খালি আছে, তাই না? আচ্ছা, একজন আছেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব, দেখা যাক কি হয়। আমরা এখন একটা ইমেইল পড়বো, এবং এখন ইমেইলগুলো আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আসে, যারা সাধারণত আমাদের এখানে যারা আমাদেরকে সরাসরি আমাদের এখানে আসতে পারেন না, তারা সাধারণত ইমেইল পাঠান। তো আমি এরকমই একটা ইমেইল পড়ছি, একটা ছোট ইমেইল পড়ি, পরে যদি সময় থাকে তাহলে আর একটা বড় পড়বো। এবং আমার মনে হয় যে আপনাদের সবার এই ঘটনাটা ভালো লাগবে। আপনার কেমন লাগবে যে যদি হঠাৎ করে আপনি জানেন যে আপনি একটা স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্নটার কোনো একটা ব্যাপার, মানে স্বপ্নটার কোনো একটা আসর আছে আর কি, কিভাবে বলবো, ধরুন যে আপনি স্বপ্নে কিছু একটা দেখছেন, এবং যা দেখছেন তার প্রেক্ষিতে কোনো একটা কিছু ঘটছে, জীবন দুর্বিষহ হয়ে যায়। কিন্তু এই ঘটনা আমরা অনেকের কাছ থেকে শুনেছি। আমাদেরকে আরো একজন জানিয়েছেন, আমাদের লিসনার তার মতো করে পড়ছি, যে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম মোহাম্মদ সোহাগ, জেলা রাজশাহী, থানা রাজপাড়া। এবং তিনি লিখেছেন যে এটা আমার অতীত এবং সম্প্রতি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনা। আমার এই ঘটনাটা আমার অতীত এবং আপনার ভূত এফএমের সাথে সম্পর্কযুক্ত। যাই হোক, মূল ঘটনায় আসি। আমার জীবনে প্রথম ঘটনাটি ঘটে আজ থেকে 6 বছর আগে। তারিখটা আবার সঠিক মনে নেই। নিয়ম অনুসারে রাতে পড়ালেখা শেষ করে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না, কারণ যখনই ঘুমাতে যাচ্ছি তখনই আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছিল।
রাত 12টা থেকে 3টা পর্যন্ত আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। আমি যখন ঘুমোতে যাচ্ছি তখনই আমার মনে হচ্ছে যে কালো একটা ছায়া মানুষ আকৃতির আমার বুকের ওপর চেপে বসে আমার সমস্ত শরীর অবশ করে দিচ্ছে, এবং আমার বুকের ওপর চেপে বসার কারণে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে আমি কোনো মতেই সেই রাতে ঘুমাতে পারিনি। আনুমানিক রাত 3টা হবে। হঠাৎ আমি ভয়ে চমকে উঠে পড়ি। ভয় পাওয়ার কারণ হলো আমার চাচাতো ভাই আমাদের বাসায় এসে খুবই জোরে জোরে আমার আব্বুকে ডাকছে। সর্বপ্রথম আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। সে তখন কাঁদতে কাঁদতে বলে তার বাবা মারা গিয়েছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ যে চাচা মারা গিয়েছেন তিনি ছিলেন আমাদের বংশের সবার বড়। প্রকৃতির নিয়ম ভেবে স্বাভাবিকভাবেই লাশের দাফন সম্পন্ন করলাম। তারপর যে যার মতো জীবন পরিচালনা করছি, কিন্তু হঠাৎ ধাক্কা খেলাম ঠিক 2 বছর পরে 2011 সালে 6 ডিসেম্বর রাতে। আমি আগের মতোই একই কারণে একইভাবে ঘুমোতে পারছিলাম না। সত্যি বলতে সে সময় আমার আগের কোনো কিছুই মনে পড়েনি। রাত 12টা থেকে 15 মিনিট, 12টা 15 মিনিটে আমার ফোনে একটা কল আসে, যেটা ছিল আমার মেজো চাচার ছেলে এবং আমার চাচাতো ভাই আমার থেকে মাত্র 2 বছরের বড়। যে কারণে আমরা ছিলাম বন্ধুর মতো, তাই মাঝে মাঝে রাতে ফোনে কথা বলতাম। আমি ফোন রিসিভ করা মাত্রই কেঁদে কেঁদে আমাকে বলল বাবা মারা গিয়েছে। তখন আমি অনেক ভয় পাই, আমার অতীত মনে পড়ে যায়, আমি হিসাব মিলাতে পারি না। প্রথম সেই রাতে আমার অদ্ভুত কিছু ঘটেছিল। সেই রাতে আমার বড় চাচা মারা গিয়েছিল। আমার দ্বিতীয় ঘটনা যখন ঘটে তখন আমার মেজো চাচা মারা গেলেন। ঠিক 8 মাস পরে আমার সাথে তৃতীয়বারের মতো একই ঘটনা ঘটলো। আমার চাচি সেদিন মারা গিয়েছিলেন। আমি আজও পর্যন্ত এর ব্যাখ্যা খুঁজে পাইনি কি কারণে ওনারা মারা যাওয়ার আগে আমার সাথে এমনটা হয়। সম্প্রতি কাজের জন্য আমাকে গাজীপুর থাকতে হয়। আগে বলে রাখা ভালো যে আমি ফুটা ফিল্মের বড় মাপের একজন শ্রোতা ভক্ত, এবং বড় কোনো সমস্যা না থাকলে আমি ফুটা ফিল্মের একটি পর্ব মিস করি না। কিন্তু এখন আমার সাথে যা ঘটছে বা যা হলো তা আমি ভূত এফএম শুনি, ঠিক তখন আমার অতীতের মতোই সমস্ত শরীর অবশ হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করি, কিন্তু এখন আর আমার আপন কেউ মারা যায় না। তার আমার প্রশ্ন, কেনই বা এমনটা হবে? এবং এই ঘটনাটি তিনি লিখেছেন এবং সবার সুস্থতা কামনা করে তিনি শেষ করেছেন, এবং তিনি আসলে এর কোনো ব্যাখ্যা পাননি। অনেকে আছে এরকম যে অনেকে সেন্স করতে পারেন অনেক কিছু। তো আমি বলছিলাম স্বপ্নের কথা, স্বপ্ন তো এরকম হয়, বাট স্বপ্নের ঘটনা আমরা শুনিয়েওছি, কিন্তু একদম সরাসরি আপনি কোনো কিছু ফিল করতে পারছেন এবং ঠিক তাৎক্ষণিকভাবে, মানে আমার কয়েকদিন ধরে খারাপ লাগছে, কি যেন একটা ঘটবে ঘটে গেল, সেটা বড় ব্যাপার না। কিন্তু আমার যেই মুহূর্তে মনে হলো যে খারাপ কিছু একটা ঘটতে পারে, তার কিছুক্ষণ পরে আপনি যদি তার রেজাল্ট পান, তাহলে জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যাবে, এবং আপনার প্রথমে যে কথাটা মনে হবে যে এত থাকতে আমার কাছে কেন, রাইট? তো এই ঘটনাটা আমি বুঝতেই পারছি যে উনি অনেক সোহাগ অনেক খারাপ একটা সময়ের মধ্যে আছেন, এবং আশা করছি আপনিও মানে সেই সময় মানে সেই সংকট কাটিয়ে উঠেছেন। বলছেন যে এখন আপনার আপন কেউ মারা যায় না, কিন্তু যে ফিলিংটা, এটা যে কত দুর্বিষহ হতে পারে সেটা বুঝতেই পারছি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী। ঠিক আছে, আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির হোসেন ফ্রম মগবাজার। আপনার ঘটনাটা শুনি আমরা। তো বেসিক্যালি ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে মালয়েশিয়াতে। ওর 4 বছর আগে। উনি একজন পেশায় ইলেকট্রিশিয়ান। তো মালয়েশিয়াতে বিভিন্ন সিটিতে কাজ করতেন। একবার আমাদের কাজ পড়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে খুব দূর একটা জায়গাতে। তো ওখানে প্রায় 8-9টার মতো বিল্ডিং ছিল একটা প্রজেক্ট। তো বিভিন্ন দেশের 10-12 জন ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, ওনাদের কলিগদের একটা কমপ্লেন ছিল, কিছু কলিগদের, যে ওখানে ওনারা মানে উপরের ফ্লোর থেকে কোন একটা শব্দ পান। আচ্ছা। শব্দ পান। তো সবাই শুনে নেই, যেহেতু ব্যাপারটা ওনারা তেমন ভাবে কেয়ারে নেয়নি। তো ওনারা যে ফ্লোরে থাকতেন, ওই ফ্লোরে কাজ শুরু হতে ওনারা সবাই শিফট করে উপরের ফ্লোরে। তো উপরের ফ্লোরে শিফট করার পরে সারাদিন কাজটা শেষ, রাত্রে যখন ঘুমাতে গেছেন, তো হঠাৎ আমার ভাইয়ার ঘুম ভাঙে, ওনার কলিগের ডাকে। তো উনি তাকায় যেটা দেখেন যে দরজার সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে। আচ্ছা। মেয়েটা 18-20 বছরের হবে, মালয়েশিয়ান ট্রেডিশনাল ড্রেস পরা। তার চোখগুলো মানে একদম লাল, কোটের ভিতর ঢুকে আছে এরকম। আর মেয়েটা তাকে মানে কি যেন খুঁজতেছে, এবং তার ফেসের একটা সাইড সম্পূর্ণ মানে পুরা ঝলসানো। তো উনি ওই মেয়েটা কি যেন মানে খুঁজতেছে তাকে। তো একটা পর্যায়ে ওই মেয়েটার চোখ পড়ে একটা বাঙালি ছেলে, ছদ্মনাম বলতেছি আমি, রফিকের দিকে। তো ওই রফিকের দিকে তাকায় মেয়েটা মানে কি যেন বিড়বিড় করে বলতেছে আর হাসতেছে খুব।
তো যখন এরকম সিচুয়েশন, ভাইয়াদের মধ্যে একজন ছিলেন ইন্দোনেশিয়া, একটা ছেলে ছিল। তো সে একটা সূরা পড়ে জোরে জোরে হাতে তালি দিল। তো হাতে তালি দেওয়ার পরে মানে মেয়েটা কিছুক্ষণের মধ্যে মানে হাসি থামায় দেয় এবং পরে আস্তে আস্তে ওই জায়গাটা ছেড়ে চলে যায়। তো দেন ওনাদের কলিগ বলে যে তোমরা আজকে রাত্রের মধ্যে আর কেউ রুমে বাইরে যাও না। তো এটা নিয়ে ওনারা কথাবার্তা বলতেছেন যে কি দেখলাম। কিছুক্ষণ পরে মেয়েটা আবার ব্যাক করে আইসা আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়ায়, বলতেছে মানে আগের জায়গা থেকে একটু দূরে তাকায় আসে একদম স্ট্রেট রফিকের দিকে। এবার কিছু বলতেছে না। তো অনেকক্ষণ তাকায় থাকার পরে মেয়েটা একাই চলে যায়। চলে যাওয়ার পরে এই হলো ফার্স্ট দিনের ঘটনা। তো তারপরে সকালবেলা যখন বস আসে, ভাইয়ারা সবাই বসের কাছে ঘটনাটা শেয়ার করে যে আমরা কালকে রাত্রে এমন কিছু একটা দেখছি। তো দেন বস বলে যে ঠিক আছে, আমি এখানকার যে লোকাল যে মাওলানা আছে তার থেকে দেখতেছি কি ব্যবস্থা নেওয়া যায়, তোমরা এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করো না। সেটা গেল ওদিন রাত। ওদিনকার সারাদিন কাজকর্ম করার পরে রাত্রেবেলা যখন ওনারা মানে ঘুমাইতে যায়, তো এর আগে মানে রফিক ফ্রেশ হওয়ার জন্য যাবে। তো ওনারা যে ফ্লোরে থাকতেন ওই ফ্লোরের ওয়াশরুমটা বিজি ছিল। তো এই জন্য রফিক মানে উপরের ফ্লোরের ওয়াশরুমটা ইউজ করতে চায়। তো দেন ভাইয়ারা বলে যে না, যাওয়ার প্রয়োজন নেই, কারণ এমনি কালকে একটা ঘটনা ঘটছে। তারপরও রফিক বলে যে না, আমি গ্রামের ছেলে, প্রবলেম হবে না, সমস্যা নেই, যাই। তো যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, ওর কোনো খবর নেই। তো দেন ভাইয়ারা 2-3 জন মিলে উপরে যায়। দেখে যেটা যে রফিক একটা সাইডে দাঁড়ায় আছে, বাইরের দিকে তাকে কি যেন দেখতেছে। তো দেন ডাক দেয় যে রফিক, এরকম ডাক দেওয়ার পরে হঠাৎ করে সে জাস্ট কি মানে তার পুরো ঘাটা ভাইয়াদের দিকে টার্ন করলো। টার্ন করে মানে খুব জোরে জোরে হাসতেছে। মানে সেই গত রাতে মানে তার ভয়েসটা মেয়েদের মতো এবং গত রাত্রে ওই মেয়েটার মতো হাসতেছে জোরে জোরে। তো এটা দেখার পরে ওনারা খুব ভয় পায় নিচে চলে আসে। দেন ওনার নিচে যা ছিল বাকি কলিগ সবাই উপরে যায়, যায় ওই রফিককে নিচে নিয়ে আসে। তো আনার পরে ওই ইন্দোনেশিয়ান ছেলেটা অনেক সুরা পরে কুতু দেয়, দিলেও কিছুক্ষণ শান্ত থাকে। দেন আবার সে একই অবস্থা, আগের মতো মানে হাসতেছে, চোখ টোক লাল। তো এরকম ভাবে ফজর পর্যন্ত চলার পরে সকালে যখন বস আসে, তো বস জিনিসটা দেখেন। ওখানকার লোকাল যে মাওলানা, ওনাদের দ্বারা হেল্প নেওয়া ট্রাই করেন, বাট তেমন একটা সলিউশন বের করতে পারে না। একটা পর্যায়ে বস আর ওর রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল না। তো যার কারণে ওকে বাংলাদেশের ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়। তো সবার মধ্যে একটা কিউরিয়াস ছিল যে মানে এতগুলো মানুষ থাকতে কেন রফিকের দিকে এভাবে ওই জিনিসটা তাকায় ছিল বা এরকম কিছু। তো পরে যেটা হয় যে একদিন ওনাদের মধ্যে থেকে একজন বাংলাদেশের রফিকের আম্মুকে কল দেয় জানার জন্য যে কেমন আছে। তো খোঁজ নেওয়ার জন্য যখন ফোন দিয়ে জানতে পারে যে হ্যাঁ ভালো আছে। আর রফিকের আম্মুকে জিজ্ঞেস করে যে কেমন আছে রফিক এখন। তো ওর আম্মু খুব নর্মালি অ্যান্সারটা দেয় যে মানে খুব নর্মাল, যে এমন কোনো ঘটনা ঘটেনি। তো এটা থেকে তাদের কিউরিওসিটিটা আরো বাড়ে যে একটা প্যারানর্মাল ঘটনা, বাট তারা এইভাবে নর্মালি একটু উঠতেছে। দেন জিজ্ঞেস করে যে আপনার কাছে মানে ওর রফিকের আম্মুকে ওনারা পুরো ঘটনাটা শেয়ার করে যেমন হয়েছে। তো রফিকের আম্মু যেটা বলে যে তোমরা এটা মানে এটা এখন নতুন দেখলা, বাট আমরা এটা দেখতেছি ছোটবেলা থেকে। মানে তো দেন জিজ্ঞেস করে যে মানে কেন এটা। তো রফিকের আম্মু পরে পুরো ঘটনাটা শেয়ার করে যে মানে রফিকের আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন, এটা তখনকার ঘটনা, রফিকের নানা এসব জিন এসব পালতেন। তো রফিকের আম্মু ছিল রফিকের নানার বাসায়। তো একদিন রফিকের আব্বু যায় যে মানে রফিকের দাদির শরীর অসুস্থ নিতে আসে। তো এরপর যেটা হয় মানে বলে যে রফিকের নানা বলে আজকে রাত্রে যাওয়ার দরকার নেই, রাত হয়ে গেছে। আর ওনারা যেই রাস্তা দিয়ে আসবেন ওই জায়গাটা ছিল একটু খারাপ, মানে নৌকা দিয়ে আসতে হবে। তো তারপরও রফিকের আম্মু মানে আসে। অ্যান্ড রাস্তায় যেটা হয় যে মানে ওনারা একটা সময় ফিল করতে পারেন যে ওই জায়গাটা মানে স্পেসিফিক জায়গাটা আসার পরে মানে নৌকাটা ওনারা ফিল করেন যে নৌকাটা ভারী হয়ে গেছে আগের থেকে, মানে কিছু একটা আছে নৌকার মধ্যে। এই জায়গাটার একটা ঘটনা আছে যে মানে এরকম হয়েছে, ওখানে যারা মাছ ধরতে যায় তাদের মধ্যে অনেকে এমন হয়েছে যে ওখানে মাছ ধরে আসার পরে এমন কিছু দেখছে, এরপরে তারা সুইসাইড। রফিকের মায়ের সাথে কি হয় সেটা একটু বলেন। তো তারপরে যেটা হয় যে রফিকের আম্মু মানে ড্রিম দেখতো, মানে ওই দিন ওইখান থেকে আসার পরে, নিষেধ অমান্য করে আসার পরে উনি প্রতিদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেন। স্বপ্ন কি দেখতেন? হ্যাঁ রাইট, স্বপ্নে দেখতেন যে ওনাকে কিছু একটা সামথিং একটা ফিগার, উনি স্পষ্ট দেখতেন না, বলতেছে যে তোমার ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এই ছেলেটা তোমার ছেলেটা হলে আমাকে দিয়ে দিবা।
মানে এই টাইপের কথাবার্তা বলতো। আর রফিকের আম্মুর সাথে যেটা হতো যে রফিকের আম্মু প্রায় ফিল করতো যে ওই কিছু একটা প্রেজেন্স আছে তার আশেপাশে, কিছু একটা প্রেজেন্স ফিল করতে পারতেন। এবং মানে বাজে পশু পচা 6-7 দিন পচে আপনি যেটা বলেছিলেন আমাকে, আমার সেটা মনে আছে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন দেখতো যখন প্রেগনেন্ট অবস্থায় এবং যখন বাচ্চাটা জন্ম নিল তারপরেও তিনি স্বপ্ন দেখতেন, এবং স্বপ্ন দেখতেন ঠিক একইভাবে যে কেউ একজন তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছে, এবং শেষে তিনি না পেরে একটা সময় তার বাবার কাছে এই ব্যাপারে মানে সলিউশন চান। তার বাবা এগুলো সলিউশন দিতে পেরেছিলেন? হ্যাঁ, তার বাবা ইনস্ট্যান্ট কিছু সলিউশন দিয়েছিলেন। যেমন উনি ওই যেটা যে জিনটা মানে জিন হোক বা স্পিরিট হোক যেটা রফিককে নিতে চাইতো, উনি ওইটাকে কয়েক করে রাখছিলেন। অ্যান্ড এরপরও যখন রফিকের প্রবলেম হইতো, দেন রফিকের নানা ওখানে মানে রফিক একটা তাবিজ দিচ্ছিল, যার কারণে তেমন ভাবে রফিকের তেমন কোনো প্রবলেম হইতো না। পরে আবার প্রবলেমটা হলো। হ্যাঁ, প্রবলেমটা পরে শুরু হয় যখন মানে ওই রফিকের নানা বলছিল যে তাবিজটা যাতে না হারায়। তো দেন রফিক বড় হওয়ার সময় মানে ওর নানা মারা যাওয়ার পরে কোন একভাবে ওই তাবিজটা হারায় যাওয়ার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আরো একবার আপনার নামটা একটু সবাইকে মনে করিয়ে দিবেন প্লিজ। Hello listeners, this is Junaid Khan again. জুনায়েদ, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে জুনায়েদ আপনি যে জায়গায় থাকেন, আমি বলেছিলাম যে ওই জায়গাটা আপনি বলছিলেন যে ওই জায়গাতেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে, এবং এবং ইউটিউবের খুব খুব মানে বিখ্যাত একটা ঘটনা রয়েছে যে গাড়ি একটা চলে, এবং আপনি অলরেডি সেটা এক্সপেরিয়েন্স করেছেন, রাইট? এবং আপনি বলছেন যে ওখানে বেশ কিছু প্যালেস রয়েছে। হ্যাঁ, এবং Abandoned প্যালেস এবং অ্যাবান্ডেন্ট প্যালেস নিয়ে আমাদের যদি একটু কিছু বলতেন তুই। হ্যাঁ অবশ্যই। এবং কোন জায়গায় সেটা? ঘটনাটা হচ্ছে রাসেল ভাই কিং ফাহাদের একটা পুরান প্যালেস ছিল, এবং আপনি ওই এলাকাতে থাকেন? হ্যাঁ আমি ওই এলাকার পিছনে থাকি আর কি। রাইট। সো ইটস লাইক 40 years old প্যালেসটা আর কি, মানে অ্যাবান্ডেন্ড আর কি, ও মানে অনেক পুরনো আর কি, যে যখন বাচ্চাকাল ছিল তখনকার প্যালেস ওটা কিং ফাহাদের আর কি। তারপর থেকে প্যালেসটা অ্যাবান্ডেন্ট করে গভর্নমেন্ট স্থগিত করে দিচ্ছে আর কি। সো আর ওখান থেকে মানে ওই এরিয়াতে মানে এত একটা মানে কোয়াইট রেসিডেন্স হয়ে গেছে কি মানুষ খুব কম যাওয়া আসা করে। আচ্ছা। সো বেসিকলি একদিন রাত্রে আমি আমার কলেজ ওয়ার্ক মানে আমি রাগবি খেলে মানে আমার কলেজ ওয়ার্ক ম্যাথ অ্যাসাইনমেন্ট সব শেষ করে আমি বাসায় ফিরছিলাম আর কি। তো প্রায় 10:30-11টার বাজে। সো আস্তে আস্তে আমি গলি দিয়ে ঢুকলাম আর কি, একটা গলি দিয়ে, মানে ওই গলিতে আমার বাসার মানে ওখান থেকে নর্মাল সবাই আসা যাওয়া করে, বাট রাত হলে কেউ সবাই অ্যাভয়েড করে আর কি আসাটা। তো রাত 10টা-11টার দিকে আমি গেলাম, তো একটা পিক আপ দেখলাম নর্মাল, যেটা ছোট ধরনের পিক আপ হয়, হোয়াইট কালার পিক আপটা খুবই মানে খুব ওল্ড ফ্যাশনের আর কি। মানে পিক আপটা দেখেই বোঝা যাচ্ছে কি যে কোনো রেজিস্ট্রেশন প্লেট নাই বা ইলিগাল কিছু আর কি। মানে আমি প্রথমে ভাবছিলাম কোনো লাইক ডাকাত বা কিছু হবে। তো আমাকে বললো সালাম আলাইকুম, ওখান থেকে গাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে সালাম আলাইকুম। সাধারণত সৌদি আরবে সবাই দেখা হলেই সালাম দেয় আর কি। তো আমি সালাম ওয়ালাইকুম আসসালাম। আমার আরবিকে বললাম কি না আর তেনাল মদিনা রোড, মানে এটা মানে হচ্ছে কি যে আমাকে জিজ্ঞাসা কি তুমি একটু বলতে পারো মদিনা রোডকে, অথচ মদিনা রোড ওর সামনের হাইওয়ে আছে আর কি, প্যালেসের পাশের ঘটনা আর কি। সো কিং ফাহাদের প্যালেসের গলির ঘটনা এটা, পুরান বাসাটা। এখন যারা সৌদিতে নিশ্চয়ই শুনতেছে ওরা জানে ওটা কোন জায়গা, এটা মদিনা রোডেই আছে, রোয়েস্টের এদিকে আর কি। আচ্ছা। সো আমি ওয়ালাইকুম আসসালাম বলে আমি ওকে গাড়ির কাছ থেকে আমি ওকে বললাম কি যে এখান থেকে এই তো সামনে কিং মদিনা রোড, এখান থেকে বাম গেলে মেন রোডে উঠে যাবে আর কি। তো আমি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছি, তো হঠাৎ করে ওই একটা কালো লোক করে আমার হাত ধরে। ওকে, তো আমি একটু ভয় পাই, আমার সে ডাকাতি আমি তো প্যারানর্মাল কিছু ভাবিনি, এটা অ্যান্সার আমি পাইনি এখন আর কি, হতে পারে বাট সো আমার হাত ধরে, তো আমি হাত ধরে আমি তো ভাবছি শেষ, মানে তো পরে কালো চেহারা আফ্রিকানকার ওখানকার, মানে এটা কিন্তু ভয়ে অন্য ভয় আছে। হ্যাঁ বাট ইন্টারেস্টিং বিষয় পরে হবে আর কি, মানে বুঝতে আপনি প্রথমে ভেবেছেন যে হয়তো ডাকাতি রাইট। ওখানকার ব্ল্যাক তো অনেক মানে আফ্রিকান অনেক একটু ভায়োলেন্ট টাইপ অ্যাগ্রেসিভ। তো আমি ধরে ওনার হাতটা ব্যাং করলাম জানলাতে আর কি। তো আমি হাতটা তো দেখলো 2-3 জন গাড়ি থেকে নামলো তোপ করে আর কি। তো আমি ভাবলাম কোনো বদুই মানে আরবের ভিলেজাররা হবে আর কি। তো দেখে ও আমার পিছনে, আমি তো আল্লাহ নাম নিয়ে দৌড়াচ্ছি, ও আমাদের পিছনে দৌড়াতে তা আমি এক পয়েন্টে বাসায় অফিস ক্রস করে আব্বুর আমি বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে আম্মু মামা এরকম হলো। তো মামা বলে তুমি এক কাজ করে নিচে যাও, পুলিশ আছে, পুলিশকে বলো হতে পারে ওরা ওখানে যায় একটু করবে আর কি। নিচে কপ টপ ছিল অনেকগুলো, আমি যাই বললাম কি এরকম কাহিনী। তো আমাকে আরবিকে বলে কি সময় দেখছিস কয়টা বাজে,
আচ্ছা চোপতাল ওয়াক্ত আমরা বলে তুই ঘড়ি দেখতেছিস কয়টা বাজে, আমি 11টা। তুই কোন জায়গায় হয়েছে? বলে এই যে কিং ফাদার প্যালেসের পাশে গুলি দিয়ে নিয়ে আসতেছে। ও আমার বলে কি টাইম যে আমরা ওখানে যাই না, তুই তোর এত বড় সাহস কি তুই ওখান থেকে গেলি কেন রাত 10টায়? ওটা আমরা ভয়ে যাই না, তুই জানিস ওখানে কত ডেঞ্জারাস, কত হন্টেড। আমি বললাম আমি তো মানে বললাম আমি পরে আমি মানে ইয়াং ছিলাম একটু রেড হট, আমি তো দূর, আমি সব বিশ্বাস করি না। তো ফ্রেন্ডদেরকে ফোন দিলাম, বললাম কি হয়তো হকি স্টিক নিয়ে সব আমার 10-12 জন মিলে আসলো সব। আমি বললাম চল, সব অ্যারাব ফ্রেন্ড, কিন্তু আমার অ্যারাব মানে ককটেল আর কি। সো গেলাম, আমরা যাই ওখানে দাঁড়ায় আসে অনেকক্ষণ, দেখি কেউ কিছু নাই, কোনো ট্রেস নাই। তো ওখানে আমার আব্বুর অফিস পাশে, তো মেইন রোডে যেতে হলে অফিস ক্রস করে আপনাকে যেতে হবে আর কি, একটু ডিস্টেন্স। তো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞালাম, ওখানকে দারোয়ানকে হারেস বলে আর কি। তো আমি বললাম কি এখানে কোনো গাড়ি যেতে দেখছেন বা কোনো গাড়ি যেতে দেখছেন? রাস্তাটা এমন আর কি, ওখান থেকে যেতেই হবে, একটাই ওয়ে বাইর করার। সো বললো না বাবা আমরা তো এখানে, আমি তো 2 ঘন্টা ধরে বসে আছি, কোনো কিছুই দেখলাম না, তোমারই দেখলাম দৌড়াইতে এখানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। তো ওখানকার লোকাল যেটা বিশ্বাস করে, আমি যেটা পরে বুঝলাম, তো হইতে পারে ওটা খারাপ কিছু ছিল, লাইক। আর ওখানে অনেক অ্যাবান্ডেন্ট আর কি, এখানে গভর্নমেন্ট সাইনবোর্ড দেওয়া আছে, যদি এখনো যদি সৌদির লোকরা যারা শুনছেন, ওখানে গভর্নমেন্টলি স্ট্রিক্টলি বিলবোর্ড দেওয়া আছে, এন্ট্রি প্রোহিবিটেড। ঠিক আছে, এই ঘরটা ভাঙলোও না, শেষ পর্যন্ত ভাঙতে পারলো না। অনেক মানে আর্টিকেল লেখা হয়েছে এটা নিয়ে, এই ঘর নিয়ে, কিং ফাহাদের ঘর নিয়ে, মাদিনা রোডে যেটা সিচুয়েটেড আছে। আপনারা যদি গুগল করতে পারেন তাহলে ভালো হয়। আর এটাই হচ্ছে ঘটনা একটা। আর আপনি বলছিলেন ওই যে ওই রোডটার কথা, হ্যাঁ, এত just- এটা তো আমি জানতাম না এই জিনিসটাকে, সন্ধ্যার পরে ওখানে আর যাওয়া যায় না। বোঝানো রাস্তাটা এটা আমি বলি, এটা হচ্ছে ওয়াজিয়াল জিন বলে, যে মাদিনা থেকে 35 কিলোমিটার দূর নর্থে, মাদিনা রোড নর্থের দিকে আর কি। তো ওখানে হয় কি গাড়ি ছাড়ে দিলে অটোমেটিক চলা শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা 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 সবাই জানে। এবং আরেকজন এসেছিলেন, তিনি এই ঘটনা বলেছিলেন। আপনার সাথে কি হয়েছে? হ্যাঁ, ইউটিউবে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ভিডিও। বাট আমি তো বিশ্বাস করতাম, আমি ভাবতাম কি আওয়াজের ইকোর জন্য, অনেক বড় বড় পাহাড় তো, মরুভূমি একটা, আমি ভাবতাম আওয়াজের জন্য বা কোনো একটা ফ্রিকশনাল ফোর্সের জন্য আর কি এই জিনিসটা আমাকে feel করে। আর ফ্রেন্ডে বললাম কি একটা কাজ কর, আমরা যাই, আমাদের একটা গাড়ি ছিল, ছোট গাড়ি, তো এটা করলার মতন আর কি। তো আমরা তুই একটা কাজ করতি, আদনান ফ্রেন্ডটা যেটা ছিল, তো আমি বললাম কি তুই একটা কাজ কর, হ্যান্ড ব্রেক তুলে রাখ, গাড়ি যদি চলে হ্যান্ড ব্রেক ছাড়াও হতে পারে, ইউটিউবে যাতে হ্যান্ড ব্রেক তুলে না, আমি হ্যান্ড ব্রেক তুলে থাক। আর আপনি ভাই জানেন হ্যান্ড ব্রেক তুললে তো গাড়ি মুভ করে ইম্পসিবল, যদি মুভ করে মানে ইট উইল রোটেট। হ্যাঁ, সেটাই আমি তখন বারবার করে জিজ্ঞেস করছি এরকম হচ্ছে মানে। তো আমরা ছাড়ে দিলাম গাড়িটা আর কি, দেখি কি হয়। ও মা, লাইক আফটার 2 মিনিট দেখি কি ডিজে চলা শুরু হয়েছে দিনের বেলা, রাস্তার ভাই। হ্যাঁ, ব্যাপারটা খুবই মানে উইয়ার্ড একটা মানে। তো আমরা ছাড়ে দিলাম, হ্যান্ড ব্রেক তোলা, রাস্তার ভাই গাড়িটা নিজে চলতেছে, মানে একটা পাহাড়ের 1-2 কিলোমিটার চলছে। আমি জায়গাটা দেখেছি ইউটিউবে। হ্যাঁ, 60 to 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছিল। তারপর লাস্টের দিকে যায় যখন পাহাড়টা মানে পাহাড়ের কাছাকাছি চলে যাবে, ওটা আবার ইউটার্ন মারে, এবং স্টিয়ারিং ঘুরছে না, হ্যান্ড ব্রেক দেওয়া, স্টিয়ারিং ঘুরছে না, এন্ড এক্সিলারেটরে কোনো কেউ চাপ দিলে তো একটা প্রেসার দেবে। হ্যাঁ ঠিক আছে, কেউ আছে জিন টিন চাপ দিতেছে, দেখতে দেখি যে হ্যাঁ চাপ টাপ দিতেছে, কিন্তু এরকম কিছু না, কোনো অ্যাপিয়ারেন্সে গাড়িতে বসে আছে, নিজে স্টিয়ারিং ঘুরতেছে, গাড়িতে নিজে ঘুরতেছে, টায়ার ঠিকই ঘুরতেছে, স্টিয়ারিং ঘুরতেছে না। ব্যাপারটা খুবই মানে, আমি বললাম ভাই জলদি জলদি চল এখান থেকে, আর এখন বেশিক্ষণ থাকা। আমি আমার কিছু হঠাৎ করে বললো গাড়িটা কিছু মানে এরকম তো যাই না, এরকম মানে কিছুটা কি সুন্দর ছিল মানে নরমাল। সেটাই বলছি, মানে আপনি রাস্তাতে যে আবার যাচ্ছেন, রাস্তায় চললে যে বোঝা যায় যে হ্যাঁ রাস্তায় চলছে, গাড়ি করা আছে, সেটা বুঝতে পারছেন না। 80 কিলোমিটার পার আওয়ার, সেটা না বুঝার কি, সেটাই। তো আমরা বললাম কি যে ভাই জলদি জলদি চল। আমি ও ব্রেক টেক দিয়ে হ্যান্ড ব্রেক নামায়, তখন ও এক্সিলারেটর তখন ডিস্টার্ব করে না আপনাকে, ওখানে নিজের ইয়াটা দেখায় আর কি, প্রেসেন্ট, যার জন্য মিটার চলছে। আর সবচেয়ে বিষয় রাস্তায় ওখানকার যে কোনো হন্টেড প্লেস থাকলে গভর্নমেন্ট প্রহিবিট করে দেয়, ইভেন ওখানকার বোর্ডও দেওয়া আছে, মানে স্বীকৃত না হলে তো মানে একটা ট্যুরিজম বলতে গেলে ওখানে বোর্ড দেওয়া আছে। ওখানকার লোকাল যারা পাবলিক আছে সবাই জানে এখানে কি হয় না হয়। অনেকে যারা সায়েন্স ফিজিক্যাল তারা বলে ফিকশনাল ফোর্স অল দ্যাট, বাট আমি যেহেতু এক্সপিরিয়েন্স করছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি। ওখানে গভর্নমেন্ট প্রহিবিট করে দিছে, আফটার সানসেট ইউ নট সাপোজ টু প্লে দেয়ার। সানসেটের ওখানে থাকলে থাকা যাবে না আর কি। তো মানে সানসেট হইলে আপনাকে ওই জায়গা থাকতে হবে, আর সানসেটের হওয়ার আগে ইভেন লোকাল পুলিশ তো ওখানে যায় না, বাট সানসেটের আগে
35 কিলোমিটার দূর তো জায়গাতে তো 20 কিলোমিটার আগে বা 10 কিলোমিটার আগে সৌদি পুলিশ চেক পোস্ট বসায় দেয়, যাতে ওই জায়গা কেউ না যায় রাতে ফাঁসদামি করে আর কি। অনেকে হয় না একটু ফাঁসদামি করতে গেলেও দেখলে হয় যে অনেকে গভর্নমেন্টই ওই জিনিসটা প্রোটেক্ট করছে আর কি, মানে ওখানকার হেরিটেজ। আচ্ছা, কেউ কি এরকম বলেছে যে আসলে মানে যারা বিশ্বাস করেন, জিনে বিশ্বাস করেন বা যারা বিশ্বাস করে তাদের মধ্যে সবার ধারণা কি আসলে জিনিসটা কেন হয়? কেউ কি বের করতে চাইছে নাকি এটা একদম অমীমাংসিত? অনেকে মানে এটা থেকে এটা অনেক বছর ধরে মাদিরা জানে কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আর কি ওই জায়গাটা আর কি অনেক পুরানো ট্রাইব আর কি। অনেকে বলে ওটা এক ধরনের বাজার ওদের, ইউনো, অনেকে ওখানকার লোকাল পাবলিক বিশ্বাস করে কি এখানে একটা বাজার হয়, সব মানে যেরকম আমাদের হয় না নর্মাল বাজার যেখানে সব গ্যাদারিং হয় মানুষদের, ও বলে ওখানে ওদের গ্যাদারিং হয়। আচ্ছা আচ্ছা, তো এটা মানে এটা একটা খুব একটা আজব মিস্ট্রি আর কি, বারমুডা ট্রায়াঙ্গেল মতন একটা মিস্ট্রি। সেটাই আসলেই তাই। তো ওকে, আমরা আরো শুনবো ঘটনা ওনার কাছ থেকে, এবং অনেকগুলো ঘটনা এখনো বাকি রয়েছে। আপনাকে লাদাখের একটা চমৎকার ঘটনা শুনবো। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। নতুন আরেকজন অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আমরা তার কাছে কিছু ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। লিসনার্স, আমি রুবেল বলছি ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা ঠিক আছে। রাপু ভাই, ঘটনাটা হচ্ছে 2011 সালের এপ্রিল আর মে মাসের দিকে কাহিনীটা। তখন আমার কোচিং, আমি আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমার কোচিংটা ছিল রাত 8:30 পর্যন্ত। অ্যাকচুয়ালি বাসায় মানে কথা বলার মতো পসিবল ছিল না, ব্যস্ত হয়ে আমি বাসায় বলছিলাম রাত 10টা পর্যন্ত কোচিং। এই জন্য আমি ওই সময়টুকু আমার পাশে বাসাটা ছিল আমাদের শেরপুর, আমার বাসাটা হচ্ছে শেরপুর জেলার সদরে, এখন একটা বড় গুরুস্থানের পাশে আমাদের বাসাটা। ঠিক আছে, তো আমি ওই সময়টুকু যে সময়টুকু আমি বাইরে থাকতাম, ওই সময়টুকু গুরুস্থানে বসে ফোনে কথা বলতাম অথবা ফ্রেন্ডের সাথে আড্ডা বা গান শুনতাম। আচ্ছা, তো ঘটনার দিনও আমি গান শুনছিলাম গুরুস্থানে বসে। দিনটা ছিল, রাতটা ছিল অনেক অন্ধকার। ঠিক আছে, রাত 9টার দিকে আসল ভাই। তো আমি বসে গান শুনছি, মানে কথা বলার জন্যই ওয়েট করছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে আমি অনেক বেশি অন্ধকার ছিল যে আমি ফিল করি যে আমার পিছন থেকে একদম মানে কিছু একটা আমাকে মানে আক্রমণ করেছে। ঠিক আছে, তো আক্রমণ করার পর তা আমি মানে অ্যাটলিস্ট আমি ভয় পাইনি যে ভূত পেট বা অন্য কিছু। ঠিক আছে, তো আমি ওই সময় রাসূল ভাই ভয় পাইছিলাম যে হয়তো বা গুরুস্থান থেকে কোনো জীব জানোয়ার আমাকে দৌড়ছে। আমি লাফাচ্ছিলাম, ওটা ছাড়ানোর জন্য লাফাচ্ছিলাম। তো অনেকক্ষণ লাফানোর পর ওটা ছাড়ছিল না, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট পর ওটা ছেড়ে দেয় আমাকে। ছেড়ে দেওয়ার পর আমি মানে বোকা বনে যাই আমি কেন লাফাচ্ছিলাম। ঠিক আছে, দেন আমি আবার ওখানে বসে আমি আমার ফ্রেন্ড রমি, ওকে ফোন করি। ফোন করে আমি হাসাহাসি করছিলাম যে নিজে মানে বোকা হয়ে গেলাম, কি হলো। তো রাসূল ভাই, আমি যেহেতু আমার কোচিং থেকে পরীক্ষা দিয়ে আসছিলাম, আমার প্যান্টের পকেটে একটা স্কেল ছিল। তো স্কেল আমি বসার 2 থেকে 3 মিনিট পর স্কেলটা আমার সামনে একদম খোলা মাঠ, গুরুস্থানে একদম খোলা মাঠে স্কেলটা একদম আস্তে আস্তে পড়তেছিল। আচ্ছা, তো ওইটা দেখে আমি মানে চরম ভয় পাই। এমনি খুব অন্ধকার ছিল, এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না। তো আমি ওখান থেকে আমার একদম গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমি একদম দৌড়ে বাসায় চলে আসি। তো বাসায় এসে কাহিনীটা আমি কাউকে বলি না, কারণ বললে হয়তো রাত্রিবেলা মা কোচিং এর সাথে যাবে, আমাকে একা যেতে দিবে না। ঘটনার দিন ছিল আপনার শনিবারের ফার্স্ট শনিবার, সেকেন্ড শনিবার আমি আমাদের বাসায় আমি ওই দিন ফ্রেন্ডের কাছ থেকে অনেক রাত করে বাসায় আসি। তো আমাদের বাসায় ডাইনিং এ আপনার বেসিন ছিল না। দেখবেন মা আমাদের মা আপনার ওই ডাইনিং এর উপর একটা মেলামাইনের বড় একটা গামলা রাখছিলেন, ওখানে আমরা হাত ধুইতাম আর কি, বা প্লেট পরিষ্কার করতাম। তো আমি বাসায় ফিরে দেখি সবার খাওয়া শেষ, আমি বাকি আছি। তো আমি এসেই দেখি গামলাটা একদম পানিতে ভরা, মানে হাত ধোয়ার কোনো ওয়ে নাই। আমি বাসায় চিল্লাইতেছিলাম যে এটা মানে পরিষ্কার করে কেন রাখে নাই। তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করবো, আমি সাইডে বসি, বসবো বসে নাই তখন আর কি, আমি বসবো জাস্ট চেয়ারটা আমি টান দিচ্ছি, আমার ডাইনিং এর সাথে আমার হাত বা আমার বডি কোনো টাচ লাগে নাই। তো এই সময় আপনার আমার গামলাটা এমন ভাবে পড়ে যায়, ঠিক আছে, আমার ডাইনিং এর সাথে কোনো রেডি না, এটা দূরে থাকা, একটু দূরে। একদম ready না। আমি জাস্ট চেয়ারটা ধরছি, এই সময় আমার গামলাটা পড়ে যায় একদম ফ্লোরে। তো এমন ভাবে পড়ে যাতে আপনার 20 থেকে 25টা টুকরা হয়ে যায়, এটা অসম্ভব উইয়ার্ড ব্যাপার, মানে একদম ঘোরা হয়ে যায়। ঠিক আছে, পানি সহ একদম। তো মা উঠে তো চিল্লাচিল্লি শুরু করতে, মাত্র আমি রাগারাগি করে এটা ফেলে দিচ্ছি। ঠিক আছে, তো এটাও তো বাট সবাই মা আমাকে বকাবকি করছে, বাট আমি তো বুঝতে পারছি যে কাহিনীটা কি। গত শনিবারের কাহিনীটা ওইরকম হলো। আর একটা জিনিস মিস করে গেছি যে গত শনিবার এই কাহিনীর পর থেকে আমি সাপ, ইঁদুর মানে বাসায় ঘুমালে চোখ বন্ধ করলে বা চোখ খুলেও দেখতাম ওয়ালে হাঁটতেছে এরকম।
তাই হ্যাঁ মানে জাস্ট আপনি চোখের সামনে একদম দেখতে পাচ্ছেন হ্যাঁ, চোখের সামনে এটা কোনো কি শ্যাডোর মতো না একদম আপনি জলজ্যান্ত একদম ক্লিয়ার, একদম জলজ্যান্ত দেখতে একদম জলযন্ত্র ক্লিয়ার। Nice. আমি হঠাৎ চোখ খুলে দেখতাম যে ওয়াল দিয়ে হাঁটতেছে, আমি হঠাৎ করে ভয় পেয়ে যেতাম, বাট আবার দেখতাম না কিছুই নাই। তো ফ্রেন্ডদের সাথে হাঁটতে গেলেও মাঝে মাঝে আমি লাফাইতাম, মানে এমনি লাফ দিয়ে উঠতাম, কারণ আমার নিজ দিয়ে চমকায় উঠতেন আর কি। হ্যাঁ সাপ বা ইঁদুর হেঁটে আচ্ছা 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 আচ্ছা। আমি ফ্রেন্ড অনেক সময় ফ্রেন্ডকে বলতাম না, কারণ এটা বললে সবাই হাসবে দিনের বেলাও, ঠিক আছে। তো গেল তখন থেকে আমি নিজে একটু সতর্ক ছিলাম যে রাতের বেলা একা বের হইতাম না। তো নেক্সট স্যাটারডে, পরপর 3 স্যাটারডে, কিন্তু ঘটনাটা 3টাই আপনার স্যাটারডে। তো নেক্সট স্যাটারডে আমি ওই দিন এক সপ্তাহ তো আস্তে আস্তে ঘটনাটা ভুলে গেছি, ঠিক আছে। তো ভুলে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড ওই দিন ফোন দেয় রাত 12:30টার দিকে, তো ওর ইমার্জেন্সি ফ্লেক্সি লাগবে, ঠিক আছে। তো আমাদের বাসাটা ছিল আপনার শেরপুরের সিংপাড়া এলাকায়। তো সিংপাড়া থেকে খড়মপুর, ওখানে রাত 1টা-1:30 পর্যন্ত ফ্লেক্সি দোকান খোলা থাকে। আচ্ছা তো আমি যাবো কি যাবো না চিন্তা করলাম, আর অ্যাকচুয়ালি আমি আগে থেকে একটু রাতের বেলা বাইরে মানে থাকতে পারতাম, ভয় পেতাম না। তো আমি বের হই রাতের বেলা ফ্লেক্সি দেওয়ার জন্য। এবং ওই জায়গায় তো 1টা-1:30 মানে অনেক রাত। হ্যাঁ হ্যাঁ মোটামুটি অনেক রাত। রাস্তায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়, দু একদম। একটা চায়ের দোকান খোলা থাকে। সেটাই। তো আমি বের হই বাসা থেকে, চুরি করে বের হই বাসা থেকে, পিছন দরজা দিয়ে বের হই। তো বের হয়ে আমি যাচ্ছিলাম খড়মপুর ফ্রদ ভাইয়ের দোকানে যাই, তো ওখানে বসে আমি আড্ডা দিই কিছুক্ষণ, উনি অপরিচিত ছিল। তো সবসময় ফ্লেক্সি করতাম, আড্ডা দিয়ে ফ্লেক্সিও দিই, ফ্লেক্সি দিয়ে 1:15 বা 20 এরকম আমার টাইমটা মনে আসছে আর কি। তো আমি বের হয়ে আমি করম 3 রাস্তা মোজা শেরপুর থেকে শুনতেছে, নিশ্চয়ই বুঝতে পারছে যে মোড় থেকে আমি বাসার দিকে যাব, আমার মোড়ে বাসার দিকে রান করব। আচ্ছা তো এই সময় দেখি একটা মেয়ে, টোটাল আপনার মেয়েটার ড্রেসটা হচ্ছে একদম সাদা জামা, ক্লাস 3-4 মেয়েরা যেরকম পরা ফ্রক, কিন্তু নিচে লাল পাড়, ইভেন পায়ে আলতা দেওয়া, আর পিছন থেকে আমি চুলগুলা দেখতাম একদম মানে কোমরের নিচ পর্যন্ত। আচ্ছা তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার কোনো কিছু কনসেন্ট্রেশন নাই যে রাত 1টার সময় একটা মেয়ে মানুষ অসম্ভব, আর আমার এদিকে কোনো খেয়াল নাই, মানে আমি জাস্ট ইমপ্রেসড যে আমি মেয়েটার পিছনে যাচ্ছিলাম, ঠিক আছে। তো মেয়েটার পিছনে যাচ্ছি, তো আমি মানে আমাকে অদ্ভুত ভাবে টেনে নিয়ে যাচ্ছে আর কি মেয়েটা, অন্য কোনো দিকে আমার কোনো খেয়াল নাই। আমি যাচ্ছি, তো আমাদের খড়মপুর মোড় থেকে হেঁটে হেঁটে কলেজের সামনে আপনার ডান দিকে টার্ন করলে আপনার ডিসি অফিস আমাদের শেরপুরে। তো ডিসি অফিসের সামনে আপনার পুকুর, আমি ও পর্যন্ত হেঁটে যাচ্ছি, তখন আমার 10 থেকে 15 হাত আচ্ছা আপনার ডিস্টেন্স মেয়েটার সাথে, আমি কোনোভাবে ধরতে পারছি না, বাট আমার খুব ইচ্ছা হচ্ছে মেয়েটার সাথে কথা বলবো। আচ্ছা তো আমি যখন পুকুরটার সামনে আসি, তখন মানে আমার ফ্রেন্ড ফিরে যেটা আমি মানে কোথায় আসছি, মানে অনেক রাত, তো আমি তো বাসা থেকে বেরিয়েছি রাত 12:30টার দিকে। তো আমি তখন দাঁড়াই আমি ফোন বের করি, দেখি আমার ফোনে অনেকগুলো ফোন আসছে, আমাকে যে ফোন দিচ্ছিল অনেকগুলো ফোন দিছে। তো আমি ঘড়ি দেখি রাত 3টা বাজে। আচ্ছা তখন আমি শক, পুরো মানে আমি তখন ভয়টা পাই, আমার একদম মানে অন্ধকার, এবং ওইদিকে রুট লাইট গুলো অফ থাকে, নষ্ট থাকে, অনেক অফ থাকে। তো আমি ওই সময় প্রচন্ড ভয় পাই এবং দাঁড়াই যাই ওখানে। আমি দাঁড়ানোর সাথে মেয়েটাও দাঁড়াইছে। আমি ঘড়ি যখন 3টা দেখতে গেলাম, আমি কলমপুর থেকে দ্বিতীয় অফিসে আসতে আপনার 15 মিনিটের বেশি লাগার কথা না, হেঁটে আসতে 12 থেকে 15 মিনিট লাগে। তো আমি 3টা বাজে কিভাবে সময়, আমি তো এত বেশি হাঁটি নাই, রাইট ঠিক আছে। তো আমি রাসেল ভাই তখন দেখি মেয়েটা আমার দিকে আসতেছে, ঠিক আছে। আমি জাস্ট তাকাই আছি, ইভেন আমি নড়তেও পারছি না, দৌড়াতেও পারছি না, আমি একদম ঠান্ডা, একদম জমে গেছে। তো এই সময় আসছে, তো এসে মেয়েটা আমাকে টাচ করে, আমাকে টাচ করার সাথে সাথে আমি জ্ঞান হারাই, ঠিক আছে। টাচ করার সাথে সাথে জ্ঞান হারাই। তো জ্ঞান আমার যখন ফিরে, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমি যখন জ্ঞান ফিরে তখন গুরুস্থানে, আর এটা কি বলে এটা খুব অদ্ভুত ব্যাপার ব্যাপার। আমি আর ছোট থেকে মানে আমি ওই জায়গাটাই, যে জায়গাটা বেশি খেলাধুলা করি, ইভেন কথা বলি, ফার্স্ট ঘটনা যেখানে হয়েছে, ইভেন সবসময় আমি ওই জায়গাটা দিয়ে থাকি। ইভেন আমি রাত 12টা, 1টা, 2টা, 3টা সবসময় ওইখানে যাইতাম, যেখানে সন্ধ্যা পরে অনেকে যাইতে ভয় পাবে একা। তো আমি জ্ঞান ফিরে আমাদের এলাকায় একটা মিয়াদ ভাই, মানে আমাদের সিংপাড়া মিয়াদ ভাই সবাই চিনবে মানে এলাকার, তো উনি এসে আমাকে আমার ঘুম ভাঙায়, আমাকে জাগায় আর কি। তো আমি উঠি, ওঠার পর আমাকে ওদের তুই এখানে শুয়ে আসছিস কেন, আর ব্যাপারটা ওর কাছে তো ওয়ার্ড লাগে না, কারণ ও জানে যে আমি এই জায়গায় এসে ফোনে কথা বলার জন্য বা যেখানে কারণে হোক আমাকে কেউ খুঁজে না পেলে আমাকে ওখানেই পারো, রাইট। আমি আপনার আমি তো অবাক হয়ে যাই যে আমি এখানে কিভাবে। তখন আমার পুরো রাতের কাহিনীটা মনে পড়ছিল। ইভেন বাসায় এখন আমার ভাইয়া শুনছে, জুয়েল, ও সিলেট থাকে, ওই দিন সকালবেলা বাসায় গিয়ে আমাকে মার খাইতে হয়েছিল যে আমি রাতের বেলা বাসা থেকে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, ও আমাকে মাসতে, তারপর আমি কাহিনীটা ওকে মানে ও তখন বলা হয় না, পরে অবশ্যই শেয়ার করা হয়েছে। এই ছিল আমার কাহিনী আসলে। এবং আপনি গোরস্থানে, এবং আপনি তখন তো নিজে মানে যখন কেমন অনুভূতি হয় যে আপনি সকালে চোখ খুলে যখন দেখেন যে আপনি গোরস্থানে, তখন কেমন আসলে এখনো মনে পড়লে আমার আপনাকে কি বলবো, যেন আমি যেখানে আপনি ইচ্ছা করে যাচ্ছেন সেটা অন্য ব্যাপার, বাট একজন মানুষ
আপনাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনি সেন্সলেস হয়ে গেলেন। আমি তখন ছিলাম ডিসি অফিসের সামনে, শেরপুরে যারা থাকে তারা অবশ্যই চিনতে পারছে, ডিসি অফিসের সামনে। Then সেখানে জ্ঞান হারানোর পর আমাকে কিন্তু কেউ জ্ঞান ফিরাইতে হয় নাই, বা আমাকে কেউ বাসায় নিয়ে আসি Right. ও না, আমি নিজেই উনি কিন্তু অনেক মানে কি বলবো যে ডিটেলড একটা ঘটনা বলেছেন, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে উনি যেভাবে বলছেন আপনি এটা বুঝতেই পারছেন যে ঘটনা তাকে কতটা নাড়া দিয়েছিল, এবং কেমন লাগলো। আমার তো মনে হয় যে অনেক ভালো লেগেছে আপনাদের, এবং যেমনই লাগুক না কেন আমাদের ফেসবুকে অবশ্যই জানাবেন যে এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো। আজকে রাতের বেলা এরকম বেশ কিছু চমক আপনাদের জন্য আছে, সুতরাং আমাদের সঙ্গে একটু থাকতে হবে আপনাদেরকে। আর সেই সাথে আরেকটা জিনিস জানিয়ে দেবো, সেটা হচ্ছে যে অবশ্যই মানে আপনি এই মুহূর্তে হয়তো বাসায় আছেন, আমি একটু আপনাকে জাস্ট ফিল করানোর জন্য বলছি যে আপনারই যদি এরকম মনে হয় যে আপনি ঘরের মধ্যে কোনো একটা কিছু দেখলেন, কোনো স্পেস বা জিন বা যাই বলুন না কেন, কিছু একটা আপনার সামনে ভেসে উঠলো, সেটা ছেলে হোক বা মেয়ে হোক বা যাই কিছু হোক না কেন, এবং সে আপনাকে স্পর্শ করা মাত্র আপনি ঘুমিয়ে গেলেন বা সেন্সলেস হয়ে গেলেন, এবং সকালবেলা উঠে যদি আপনি আবিষ্কার করেন যে আপনি আপনার এলাকার গোরস্থানে, ব্যাপারটা কেমন হবে। মানে আমার সবচেয়ে আজব লেগেছে, যার জন্য আমি এই ঘটনাটা সিলেক্ট করেছিলাম, যে একটা মানুষের সকালবেলায় মানে রাতের বেলায় যে মানুষটা সুস্থ স্বাভাবিক ছিল, সেই মানুষের সকালবেলায় চোখ খুলে একটা গোরস্থানের মধ্যে ঘুম ভেঙে উঠতে কেমন লাগে। যাই হোক, এই ছিল ঘটনা, এবং আমি একটা খবর আপনাকে আরো একবার জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে সামনে আসছে আমাদের সেকেন্ড নাইট অফ হরর, দ্যাট ইজ ভূত এফএম আউটডোর শো উইথ বন্ধু গ্যারাজ। এই আউটডোর শোতে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনাকে এখনই সাইন আপ করতে হবে www.bondhugarage.club, এবং 500 শব্দের মধ্যে আপনি এইখানে জয়েন করার পরেই আপনার ঘটনা লিখে পাঠান, রক্তহীন করা একটা কাহিনী লিখে পাঠান, এবং যাদের ঘটনা ভালো হবে তারা সবাই থাকবেন আমাদের সাথে। আমরা সবাই মিলে একটা হন্টেড প্লেসে যাব, এবং সেখানে গিয়ে সারা রাত লাইভ ভূত এফএম করবো। দুটি জিনিস, একটা হচ্ছে আপনি পার্টিসিপেট করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি দেখতে পারবেন পুরো প্রোগ্রামটা কেমন ভাবে হচ্ছে। পুরো প্রোগ্রামটা মানে আমার সেট আপ থেকে শুরু করে যাবতীয় মানে একদম শেষ পর্যন্ত ব্যাক করা পর্যন্ত আপনারা সব পুরো সময় থাকতে পারবেন। সো এটা একটা অসম একটা এক্সপেরিয়েন্স। যারা লাস্ট টাইম গিয়েছিলেন তারা জানেন, তাদেরকে আপনারা যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে জেনেও নিতে পারেন। তো আমি আশা করবো যে আপনারা এই সপ্তাহের মধ্যে দ্রুত আপনাদের ঘটনাগুলো লিখে পাঠিয়ে দেবেন। গতবার আপনাদের অনেক রেসপন্স পেয়েছিলাম। আশা বলবো যে এটা মিনিংটা হচ্ছে এরকম যে এখন আপনাকে আপনার প্রথম ঘটনা যেটা একটা ভালো ঘটনা শোনাতে হবে। এটা কি সম্ভব? হ্যাঁ, আই গেস লাদাখের কাহিনীটা। লাদাখের কাহিনী আমরা শুনি, লাদাখের কাহিনী সবাইকে বুঝিয়ে দেওয়া উচিত যে হ্যাঁ, প্রথম ঘটনার চাইতেও ভালো ঘটনা আছে। তো আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, তো বেসিক্যালি এটা আমার ফ্রেন্ড 2011 আমাকে বলেছিল। তো এটা একটা জুনায়েদ আপনাকে লিখেছেন অনেকে, হ্যাড টপ অনেকে প্রশংসা করছে এই ঘটনায়। ইট হ্যাজ টু বি মানে ভেরি গুড, বেটার আসলে। হোপফুলি তো হ্যাঁ, তো বেসিক্যালি স্টোরিটা হচ্ছে ইন্ডিয়ার লাদাখ। আপনারা অনেকে চিনেন, খুব একটা ফেমাস টুরিস্ট স্পট, বাট ওখানে অনেক প্যারানর্মাল হয়। আর আমার ফ্রেন্ড যেটা বলেছেন ওনার আত্মীয়র সাথে মানে এটা ঘটনা আর কি। আর এটা নিয়ে ইন্ডিয়ান টাইমস আর ইন্ডিয়ান অনেক নিউজ পেপার মেনশন করছে না, যেটা ভুলে মেনশন করতে, বাট আর্টিকেলও লেখা হয়েছে। ইভেন একটা ফেমাস শো করা হয়েছিল, মানে প্যারানর্মাল শো, ওখানে অনেক এই জিনিসটা নিয়ে টানা হয়েছে। এটা একটা ট্রু স্টোরি আর কি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফ্যামিলির, যেটা একটা ফ্যামিলিতে বাবা মা আর একটা মেয়ে। সো বেসিক্যালি যেটা হয়, ওরা তিনজন মিলে হানিমুনে যায়, মানে ওর আব্বু ওর আম্মু আর ওনার যে মেয়েটা থাকে, ওনারা সবাই হানিমুনে যায় কিছুদিন পর। তো সবাই যায় একসাথে। হানিমুন বলতে গেলে একটা ছোট একটা লাদাখের ট্রিপ, ঠিক আছে। সো ওরা যাওয়ার পর ওর মাকে হঠাৎ করে একটা হোটেল ছিল, হোটেলের নাম নিচ্ছি না, তো ওই হোটেলের গার্ডেনে যখন ওরা যায় তখন ও পজেস হয়ে যায় মাটা, ঠিক আছে। পজিশন হওয়ার পর পরে যেটা জানলো, অনেকে ওখানে প্রিস্ট দেখালো। তো উনি যখন বম্বেতে যখন আসে ওনার তো বম্বেতে আসার পর ওনাকে মানে দেখা গেলো 7টা জিন পজেস্ট করছে ওনাকে। আচ্ছা। আর অনেকে বলে 7টা স্পিরিট, যেটা ইংলিশে বলে আর কি। তো করার পর ওর মাকে 12 বছর প্রায় রাসেল ভাই হিন্দু পান্ডিত থেকে শুরু করে মুসলিমের মোল্লার থেকে শুরু করে সবার কাছে গেছে, সবার কাছে গেল আর কি। সব রিলিজনের গেল, কোন সুফি লোকদেরকে দেখো দরবার দেখালো, কিচ্ছু হলো না। আর 12 বছর আর কি ওই জিনিসটা পজেস করে আছে, 7টা জিন আর কি। আচ্ছা। সো করার পর যখন মেয়েটা বড় হয় আস্তে আস্তে, তখন একটা মোল্লা, একটা খুবই ফেমাস মোল্লা, যেটা একটা জায়গা আছে না মেনশন করবো না মোল্লাটা কোথা থেকে,
সো উনি বলেছেন কি তুমি একটা কাজ করবা, যখন তোমার মেয়ে 18 বছর তোমার মেয়েকে মা থেকে দূর করে দিবা। অথচ ওই মাটা একটা রুমে পড়ে থাকতো, কেউ ওখানে ঢুকতো না, কোনো খাওয়া নেই, পা হাত মোড়াতো, উইয়ার্ড পজিশন নিত। আমাদের আমরা জানি আমাদের বডিতে 206টা বোন, 206 বোনস থাকে, এমন কোনো বোন নেই যে সে ভাঙে নেই, ভাঙতো, মোড়াইতো হাত, মানে মাটা পজিশন কারণে, যেটা নর্মাল ছবিতে দেখা হয় ওভাবে করতো। তারপর করার পর তো ওকে বড় হলে কি মাথায় দুই, যাতে ওর মেয়েকে পজেশন না করে পরে। তো অনেকক্ষণ পর 18 বছর যখন মেয়েটা হয়েছে, মেয়েটা ইউএসএ চলে যায়, ইউএসএ থেকে আবার আসে বেড়াতে, মাকে তো দেখতে দেন ওর বাবা। তারপর আর কি যেটা হয়, ওর মা, ওর মেয়ে যখন ইউএসএ তে যায় তখন একটা খুব ফেমাস, একটা খুবই যারা এক্সোরসিজম প্রফেশনাল আছে তারা হিডেন থাকে, বহুত ডিপ কিন্তু ওই প্রিস্টটা। আচ্ছা, তো ওকে দেখে নিয়ে আসলো আর কি ইউএসএ, তোর মাকে ঠিক করানোর জন্য, যাতে ওর মাকে দেখবে আর কি। সো ওরা চেষ্টা করছে লাস্ট টাইম একটা এক্সোরসিজম পারফর্ম করতে। যদি এবং এইটাই সবচেয়ে মানে আজব টাইপের এক্সেসিভ। হ্যাঁ। হ্যাঁ, সেটাই। এক্সোরসিজমের কিছু রুল হচ্ছে, যেটা যখন একটু মানুষ পজেস্ট করে আসে ওর চোখে না দেখতে। আমি সবার জন্য একটু বলি যে এক্সোরসিজম হচ্ছে আমরা যেটা বলি, আমাদের এখানেও বলা হয় যে কোনো কিছু ছাড়ানো আর কি। হ্যাঁ, আপনি হাতে পজেসড আছেন, আপনার পজেসের সেইটা সেটা থেকে আপনাকে ছাড়ানো বা ঝাড়া ধারা এরকম টাইপের কিছু একটা। ওকে, ফাইন। তো ওর রুল ছিল কি কেউ ওই জিনিসটা চোখে দেখবা না। তো ওটার পরের পর মানে সবাইকে বুঝানো হলো, তোমার আম্মু ভিতর থেকে আওয়াজ করবে, হ্যাঁ আমি তোমার আম্মু, আমাকে বাঁচাও, হ্যান ত্যান, বলবা না আর কি, সহজে বলবা না। সো ও করলো, এক ফার্স্ট টাইম পজিশন এক্সোরসিজম পারফর্ম করলো, কোনো লাভ হলো না। আচ্ছা, সেকেন্ড টাইম যখন এক্সোরসিজম পারফর্ম করতে যায় বুদ্ধিস্ট প্রিস্টটা, সে খুবই একটা ফেমাস প্রিস্ট, ডক্টর কি যেন আমি ভুলে গেছি নামটা, খেয়াল নাই আর কি। তো ওই ডক্টরটা বললো কি যে আচ্ছা আমি সেকেন্ড টাইম পারফর্ম করব, ঠিক আছে, বিকজ এবার পসিবিলিটি লাগছে। তো সেকেন্ড টাইম যখন পারফর্ম করতে যায় এক্সোরসিজম, তখন হয় কি ওর মেয়েটা না লাদাখের ওই জায়গাটা যেখান থেকে ওর মা পৌঁছেছিল ওখানকার হিস্ট্রি জানতে চায়, ব্যাকগ্রাউন্ড। সো মেয়েটা যায় ব্যাকগ্রাউন্ড জানা শুরু করলো, বলো কি ছিলটা কি ওই জায়গায়, আর কেন এরকম হলো? কেন এরকম হলো, রিজনটা কি। সো কিছু অনেক হিস্ট্রি ঘাটার পর গুগলে সার্চ করলো, মানে অনেক রিসার্চ করছে সে ওই জায়গার ব্যাপারে, জমিন জমান যা ছিল ওখানে লাদাখে অনেক আগে হঠাৎ করে মানে যখন লাদাখ একটা সেপারেট স্টেট ছিল, তখন ওখানে একটা বাসা একটা বিল্ডিং নাম বাসা হওয়া হতো, তো বাসা ধসে পড়ে যায়। ওই বাসার ভিতরে 7টা জিন ছিল না মানুষ ছিল, আমি এটা সঠিক বলতে পারতেছি না, বাট 7টা একটা এন্টিটি ছিল এক ধরনের, ঠিক আছে। ওই 7 জন মিলে পজেস করছে আর কি। আচ্ছা, তারা কি তাকে ধসে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল? হ্যাঁ, তো মেয়েটা কি করছে, 7টা যারা মারা গেছে বা যারা জিন টিন মারা গেছেন, তো ওদের নাম জানলো আগে। আচ্ছা, নাম জেনে 7 জনের নাম নিয়ে গেল। যেহেতু এক্সোরসিজম কাজ করতেছেন, এখন মানুষের মানুষ বলে না, মানুষের পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল, মানুষের বুদ্ধি। সো কি করলো, 7 জনের মানুষের নাম জানলো, নাম জেনে গেল ওর ইয়ার কাছে। এক্সোরসিজম পারফর্ম করছে, নর্মাল হচ্ছে না, অনেক চেষ্টা করে হয় না, মানে রোজ ওয়াটার ছিল, অনেক কিছুই হয় না। আরে বুদ্ধিস্টের এক্সোরসিজম খুব ডিফারেন্ট হয়। বুদ্ধিস্টের এক্সোরসিজম হয় ওরা এক ধরনের বাঁশি বাজায়, ঢোল বাজায় এক ধরনের, আর ওকে সার্কেল করে অনেকগুলি বুদ্ধিস্ট প্রিস্ট মিলে এক্সোরসিজম পারফর্ম করে, ইউটিউবে দেখতে পারবেন। আর যেহেতু করতে হচ্ছে না আর কি, তো অনেক হচ্ছে না। তারপর মেয়েটা কি করলো, মেয়েটা যে ওর মার কাছে গেল, গিয়ে বললো, হ্যাঁ অমুক তোমাদের 7 জনের মধ্যে এই লোক, মনে করেন এক্স আর কি লোকের নাম, তোমাদের 7 জনের মধ্যে যে নাম এক্স আছে ও আমার কাছে আসছিল কালকে রাত্রে, ও বলছে আমার বাসায় একা, আমার সাথে আমাকে ও একা পজেস করবে। এটা ট্রিক আর কি, মাইন্ড ট্রিক, ওদের ভিতরে 7টা জিনের মধ্যে একটা ঝগড়া লাগানোর জন্য। তো এভেন্চুয়ালি এটা কাজ করলো। তো ও প্রথমে ওই 7 জন শখ হলো কি, তুই কেমনে জানলি কি যে আমাদের নাম এটা, ওরা তো শখ। তো ওদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেল ওখানে, খালি কর্নার রুমে মানে 7টা ভয়েসের কথা হচ্ছে, ওরা মানে সবাই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে, সবাই দেখতেছে, 7 জনের সাথে আলাপ করতেছে। ভেরি ইন্টারেস্টিং। ওরা আলাপ করতেছে, ও বলে না আমি ছাড়বো না, মানে আমি থাকবো, ও বলে না আমি থাকবো। ওই 7 জনের মধ্যে সব ধরনের এজের লোক ছিল, বাচ্চা ছিল, মানে নর্মাল মানে 40-30 ইয়ার্স, সব গ্রুপ, মানে 6 কম্বিনেশন গ্রুপের এজ লোক, ওরা নিজের মধ্যে ঝগড়া।
ঝগড়া করতে করতে, আর এখানে কি করছে, এর এক্সারসাইজ চালু করে দিছে, যেহেতু ওদেরকে বিজি করে দিল আর কি, ওরা সাতজনের মধ্যে কনফিউজড হয়ে গেল। তো বিজি করে উনি কি করলো, এক্সারসাইজ পারফর্ম করে, যেহেতু ওর পাওয়ারটা কমে গেছে আর কি, এক্সারসাইজ পারফর্ম করে ইয়াটা হয়ে গেল আর কি, এক্সারসাইজ সাকসেসফুল হলো। সাতজন ইয়াটা ছেড়ে দিল। ছাড়ার পর এখন হলো কি, ইভেনচুয়ালি ওর মাটা মারা যায় লাস্টের দিকে। মানে ওর বডি যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, বম্বের একটা খুব ফেমাস, আমার ফ্রেন্ডরা বলতে সত্যবাজি শিবাজি টার্মিনাল একটা স্টেশন আছে ইন্ডিয়াতে, ওই ট্রেনে, লোকাল ট্রেনে মাকে এমনি উঠায় নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, নিয়ে যে রাস্তার মধ্যে মা দম আটকে নেই, এই স্টেশনে আর কি, তো রেলওয়ে স্টেশন যেটা ওখানে দম আটকে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার আগে ডক্টর কাছে নিয়ে যাওয়ার পোস্টমর্টম করবো বলে 206, মানে ভিতরে যত বোন ছিল সবটা ভাঙাই, সব ভাঙে গেছে। শখ হলো কেমনে একটা মানুষ জীবিত থাকে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে মানে আমি জাস্ট ভাবছিলাম এরকম যে এরকম কি হতে পারে, মানে ডাক্তার কি এরকম কিছু বলেছিল যে কোনো মেন্টাল ঝামেলা টামেলা ছিল, এরকম কোনো কিছু? ডক্টর যেহেতু ওর সবকিছু চেক করলো, আপনি জানেন প্রত্যেকটা জিনিস চেক করা হয়, নর্মাল ব্রেনের যেটা সেলস নর্মাল ফাংশন করছে ওগুলো না, সব ঠিক আছে, দ্যাট জাস্ট বিকজ বোনস, প্রত্যেকটা বোনস ভাঙ্গা ওর বডিতে। আর এটাও বলছিল ডক্টর দ্যাট এতদিন মানুষ কেমনে না খাই থাকতে পারে, 12 years of position with 7 genes, ইন্টারেস্টিং। সো এই জিনিসটা অনেকে জানি না, স্পেস বলে, এটা ইন্ডিয়াতে কিন্তু একটা ফেমাস কাহিনী, এটার উপর অনেক বড় একটা ইয়াও আসছে আর কি, ইউটিউবে ভিডিও। হ্যাঁ, যারা ইন্ডিয়াতে আসেন এই মুহূর্তে, নিশ্চয়ই আমাদের আরো আপডেট দিতে পারবেন। আপডেট আমরা চাই আপনাদের কাছ থেকে, এবং আপনারা অবশ্যই এই ঘটনাটা আরো মানে যারা জানেন, হ্যাঁ সেটাই। সো বেসিক্যালি তো ডক্টর গেল, তো চেক করলো, ডক্টর তো বললো এরকম কেস তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি আর কি। সো বেসিক্যালি মা ইভেনচুয়ালি মারা যায়, এটা খুব একটা বড় লস। আই হোপ মানে এটা খুব একটা বড় লস আর কি, এটা খুব আর্টিকেলসে আসলো, মানে হইচই করলো আর কি স্টেটের মধ্যে। ইন্ডিয়ার নর্মাল স্টেট নিউজ পেপার যেটা হয়, মহারাষ্ট্র নিউজ পেপার, ওখানে অনেকবার পাবলিশ করা হয়েছে আর কি। তো এই আর কি ঘটনাটা রাসেল ভাই, 7টা জিনের পজিশন। ওকে, দেখা যাক আমরা কি রকম রেসপন্স পেয়েছি। আশা করি যে ফুলি অনেক ভালো রেসপন্সই পাবো, এবং তারপরে রিপেন্ট একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আবার শুনবো। আচ্ছা, শুধু আপনার নামটা জানি একটু। আমি রাব্বি বলছি। রাব্বি, আপনার ওল্ড টাউন, রাইট? ওল্ড টাউনে আপনার বাসা। আপনার বাসায় সাধারণত কোন ধরনের ঘটনা ঘটে যেগুলো আপনাদের অনেক ডিস্টার্ব করে? ভাইয়া মানে যখনই রাতের বেলা, যেমন কিছু করে দেখা যায় যে এক ধরনের বিড়াল পিছু হাতে, এবং অনেকে যারা রাতে নামাজ পড়তে ওঠে তারা অনেকে দেখে যে কে যেন নূপুর পরে সিঁড়ি দিয়ে হাতে, মানে যেগুলো রেগুলার সিম্পটমস গুলো হয়, যে ঢিল পড়া। একটা অদ্ভুত জিনিস আপনি বলেছিলেন, সেটা খুব অদ্ভুত লেগেছিল আমার, সেটাতে মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন পানি ছিটিয়ে দিচ্ছে। পানি দিচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ডিস্টার্বিং আর কি। আর আরেকটা যদি বলি, ধরেন যে আপনি আশেপাশে আপনাকে নাম ধরে ডাকবে। আচ্ছা, কেউ কাউকে কোনদিন ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউকে কোনদিন মানে আঘাত করা বা এরকম কোনো কিছু? না, সেরকম কিছু করেনি। বাট ফার্স্ট টাইম আপনার সাথে এই ঘুড়ি উৎসবে হয়েছে। ঘুড়ি উৎসবে কি করছিলেন আপনি সেদিন বিকেল বেলায়? যেমন ঘুড়ি উড়াচ্ছিলাম, তো সাথে আমার মামাতো ভাই ছিল, তো ঘুড়ি ওড়ানোর সময় মানে বেশ কিছু ডিস্টেন্স মানে বজায় রেখে, তো ঘুড়ি আমি তখন দুপুর বেলা ওড়াচ্ছিলাম, 12টা-1টার দিকে হবে এরকম টাইম। তো সাধারণত তখন মানে মানুষ কম, আমি জাস্ট ঘুড়ি ওড়াচ্ছিলাম। তো সেই মুহূর্তে দেখলাম এক পশলা বাতাসের মতো এসে আমার গায়ে মানে বডিতে হিট করে ফিটকে ফেলে দিল। আচ্ছা, তো আমি পিছনে কয়েক হাত পিছনে চলে গেলাম, সাথে যে মামাতো ভাই ছিল, মানে ও অবাক হতভম্ব হয়ে গেল। হয় একটা মানুষ দাঁড়ানো অবস্থায় কি যাবে, ও বলতে ইচ্ছা করে বলে, আমি বললাম না, প্রিপেয়ার করে ফিট করে। আমিও ঠিক কি বুঝতে পারলাম না, হঠাৎ করে আপনি একদম শিওর যে কেউ আপনাকে ধাক্কা দিয়েছে? হ্যাঁ, তা নাহলে হঠাৎ ঘুরি ওর অবস্থা আমি কিভাবে পিছনে চলে যাবো। তারপরে তো ঘুড়ি উৎসব তো সেদিন গেল, আপনি আজকে চলে এসেছেন আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলেন। আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো হয়তো অন্যদিন তার কাছ থেকে শুনবো আমরা। এবং বাসা নিয়ে অনেক ধরনের আজব আজব ঘটনা তার সাথে ঘটে। এবং আপনি কি বলবেন যে আপনার সাথে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাকি আপনি বলবেন যে না ক্ষতিগ্রস্ত হয়ে দুষ্টুমি করেছে কেউ হালকা? ক্ষতিগ্রস্ত বলতে গিয়ে যে ধাক্কাতে পড়ে গেলাম, হয়তো এর থেকে বড় ধরনের কোনো রিস্ক বা মানে হতে পারতো, তারপর তো অল্পের মধ্যে হয়তো বা সেরে গেলাম। আচ্ছা, হজদের মধ্যে সেরে গেলেন। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমার আপনার আরেকটা ঘটনা ছিল, সেই ঘটনাটা আপনার অন্য একদিন শুনবো, ওকে? যেহেতু অনেক বড় ঘটনা ছিল ওইটা, তো আমরা পরে শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকবার জিমাদের কাছে যাই, এবং আমি একটু আগে অফ এয়ারে তার সাথে কথা বলছিলাম
এবং তিনি বলছিলেন যে হ্যাঁ, যে ঘটনাটা আপনারা টিভিতে দেখছেন ওই লাদাখের, সেই ঘটনাটা অনেকটাই রং চং মাখিয়ে বলা হয়েছে, কিন্তু বেসিক যে ঘটনাটা সেটা আসলে এমন ছিল। এই যে আপনারা অনেকেই জানেন যে যখন ওইটা ফিকশন তৈরি করা হয় তখন অনেক রং জড়াতে হয় সেখানে, এবং মূল ঘটনা থেকে আরো ইন্টারেস্টিং করার জন্য আরো অনেক কিছু, বাট মূল যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে এটাই। যাই হোক, আমরা ওর সাথে কথা বলছিলাম আরেকটা বিষয় নিয়ে। তিনি বলছেন যে আপনি বলছেন যে আপনাদের ওখানে প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা হয়। প্রচুর বলতে গেলে কি মানে ওখানকার অ্যারাব ট্রাইবস এর যেটা ট্রেডিশন ছিল, আগেকার লোকরা হাজ উমরা করতেন, তো ওখানকার দেখতেন না আপনার অনেকে দেখায় তো, মানে একটা বল নিয়ে বসে ইমাজিন করে, ইউনো, এটা কিন্তু একটা অ্যারাবের ট্রেডিশন আর কি। আপনি কি এরকম চোখের সামনে দেখেছেন? দেখেছি বলতে গেলে আমি ইন পার্সন মিট করছি অনেক Oh my God, যারা ব্ল্যাক ম্যাজিক করে আর কি। কেন করেন তারা এটা? করে মানে ওখানকার লোকের তো টাকার অভাব নেই, আপনি তো জানেন কি যে ওখানকার লোকের অনেক টাকা, কিন্তু ওখানকার লোকের এখনো ওই ট্রেডিশন গুলি এখনো বাস্তব আছে আর কি। স্পেসিফিকলি বলতে চাবো না কি সবাই খারাপ এরকম না, বাট এখনো হালকা পাতলা হয়। ওখানকার গভর্নমেন্ট এটা সব দেশেই তো ইলিগাল, রাইট? আর সৌদিতে তো অনেক ইলিগাল, শারিয়া ল হিসাবে যেটা একটা খুব একটা ইয়া আর কি করে। সো বেসিক্যালি যেটা হয় মানে ওখানে এটা আলহামরার কাহিনী, জেদ্দা সৌদি আরবিয়াতে যারা আলহামরাতে থাকে ওরা অবশ্যই জানবে এই ঘটনাটা। আলহামরাতে একটা জায়গা আছে আলহামরা হসপিটাল, যেটা আছে তো পিছনে একটা ইন্দোনেশিয়ান মহিলা আর একটা সৌদি মহিলা দুজন মিলে ব্ল্যাক ম্যাজিক করতে, মানে ওরা এক ধরনের ধান্দা শুরু করছিল আর কি, কারোর কিছু করতে হবে আমার কাছে চলে আসো, ইউনো। তো এরকম অনেক ফ্যামিলি যেত যারা গরিব, ওখানকার আবার কালচার কি একজন অনেক পয়সাওয়ালা আর ওদের ফ্যামিলি মেম্বার গরিব আর কি, ইউনো। তো যারা গ্রামে থাকে ওদের মধ্যে ওইসব জিনিস এখনো আছে আর কি, মানে ওদের তো ভীষণ টাকা, ইউনো। সো বেসিকলি ওখানকার ট্রাইবাল যারা আছে ওরা এখনো ব্ল্যাক ম্যাজিক করে। তো এই ইন্দোনেশিয়ান মহিলা আর ইয়া কি বলে একটা সৌদি মহিলা, দুজন মিলে তারা ব্ল্যাক ম্যাজিক করতে এক ধরনের বিজনেস স্টার্ট করে দেন। কাউরে মনে করেন কাউকে পানি খাওয়ানো, এন তেন করানো, আবল তাবল, ইউনো, এইসব হইতো। তো দুইজন মহিলা করতো কি যে সারাক্ষণ ওরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল, আর আপনি যখন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে তো আপনাকে ফুল ডিসক্রিপশন দিতে, আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক দিতে হয়। সো ওরা নিজে ব্যাকগ্রাউন্ড চেক দিছে কি যে সৌদি মহিলা একা ওনার কেউ নেই, আর ইন্দোনেশিয়ান মহিলাকে মেড বানায় রাখছিল আর কি। সো ওরা দুইজন থাকতো, সারাক্ষণ ব্ল্যাক মিউজিক করতো। নেবাররা খুব একটু শখ, কারোর সাথে কথা নাই কিছু নাই, ইউনো, সবকিছু ইম্পার্সোনাল আর কি করতো। তো খালি দেখতো কি ওরা পানি আর এতগুলা পুতুল, ইউনো, কালো কালো পুতুল। তো ওরা দেখতেন ডাস্টবিনে যখন আপনি থ্রাশ হয় না, ওখানে সব ডাস্টবিন নিজের দরজার বাইরে, অ্যাপার্টমেন্টের বাইরে সব ডাস্টবিন রাখে দেন। তো এক দুই দিন না দেখলো এরকম করে করে পাশের বাসার যে নেবার ছিল ইন্ডিয়ান ফ্যামিলি, ওরা যে খুলে দেখলো কি জানে এদের ভিতরে এত পুতুল কি, তখন ওরা বুঝে গেল। আর আরো একটু উইয়ার্ড টাইপের কথায়, সোশ্যাল টাইপস ছিল না এত। সো এরকম করার পর অনেকক্ষণ দেখলো, আর অনেক লোকজন আসা যাওয়া করতো ওদের বাসায়, কি করতো না করতো। তো একটা লোকের আমি একটা কাহিনী বলি ব্রিফলি। সো ছেলেটার এমন অবস্থা হয়ে গেছে রাসেল ভাই, যে ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করছে, সে খালি ভমিট করতো, ব্লাড ভমিট করতো। আর ব্ল্যাক ম্যাজিক খুব একটা ফ্রাজাইল জিনিস, এটা প্র্যাকটিস করতে হলে আপনার অনেক ভিতর থেকে স্পিরিচুয়ালিটি থাকতে হবে, ইউনো। আপনি হঠাৎ করে যা করতে হবে, একটু ভুল হলে আপনার উপর চলে আসবে সবকিছু কিন্তু। সো এরকম অনেক একটা ছেলের উপর করছে। তো ওই ছেলেটা সামহাও খবর লাগে, বুঝে গেছেন কি এই জায়গা থেকে আর কি হয়েছে আর কি। আর খুব যারা ইন্ডিয়ান ফ্যামিলির পাশে খুব নেগেটিভ ভাইবস আসতো, ওই বাসার সামনে বিড়াল আসা যাওয়া করতো, ইউনো, একটু স্পিরিচুয়ালিটি বাতাস অনেক হতো, জেদ্দাতে এত বাতাস হয় না সাধারণত, মানে স্পেসিফিক সিজনে হয়, বাট নর্মাল সামারে হয় না। এত বাতাস সব জায়গায়। তো এই ধরনের আর কি উইয়ার্ড স্টাফ হইতো ওদের পাশের ফ্ল্যাট থেকে। এরকম করার পর একদিন ওরা কমপ্লেন করে বসত, ঠিক আছে, অত লোকজন আসে ডিস্টার্ব। তো ওখানে লোকাল নিউজ পেপার ধরছে ওসব মহিলাদেরকে আর ব্ল্যাক মিউজিক করা সব। আর যখন ওদের অ্যাপার্টমেন্টটা যখন ওদের খুলে আর কি, মিডিয়াতে তো ফ্ল্যাশ করেন ওখানে, বাট ওরা যখন অ্যাপার্টমেন্টটা ইয়া করে, কিচ্ছু নেই রাসেল ভাই, কিচ্ছু নেই। ওই টিভিতে দেখা না মোমবাতি নিয়ে বসে হ্যান ত্যান আবল তল, কিচ্ছুই নেই। নর্মাল মেডিটেশন করে ওরা ব্ল্যাক মিউজিক করে আর কি, আর খালি কাগজ আর পানি থাকতো, কাগজ আর পানি থাকতো। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে আর কি ঘটনাটা আর কি। আর ওই মহিলাদেরকে ধরার পর তো ওদের অনেক সিভিয়ার পানিশমেন্ট হলো, কি হলো এটা বলবো না। আচ্ছা, তো আর এটা লোকাল নিউজ পেপারেও আসছে। আর যে
যে ব্যক্তিটা যার ভমিটিং হতো সে ইভেনচুয়ালি মারা গেছে আর কি। ও তার মানে তার ওটা দূর করা যায় না। না, দূর করা যায়নি। তো ও মাই গড। আপনি একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান এত স্পিরিচুয়ালি স্ট্রং হয় যেটা কল্পনা করার বাইরে। আর ব্ল্যাক ম্যাজিক করা এত ইজিও না। আমি মনে করি কারো পক্ষে সম্ভব না, আর কারোর চেষ্টা করা উচিত না। কে জানে আপনার উপরে যদি পড়ে যায়। হ্যাঁ সেটাই, আমার তাই মনে হয় আর কি। এন্ড থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করে আপনি অনেক মানে এই সময়টা প্রতিটা মুহূর্ত অনেক আপনার জন্য মূল্যবান। বাইরে থেকে যেহেতু আসছেন, অনেক অ্যাপ্রিসিয়েশন রয়েছে, তার মধ্যে আপনি আমাদের সময় দিলেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা বুঝতে পারছি যে প্রচন্ড পরিমাণের আমাদের প্রতি ভালোবাসা যদি না থাকে, বা আমাদের যদি আপনি শুভাকাঙ্ক্ষী না হন, তাহলে এটা হতো না।